আসসালামু আলাইকুম ও নমস্কার। আমাদের এপার বাংলা ওপার বাংলার অনেক ডাক্তার বৃন্দ আমাদের সাথে হোমিও দর্পণ গ্রুপে উপস্থিত হয়েছেন। আহ, আমি সবাইকে সাধুবাদ জানাই। হোমিও দর্পণ গ্রুপে আপনারা, বড় কথা হচ্ছে যে স্যার আমাদেরকে শিখাতেন, শিক্ষার্থীদেরকে শিখাতেন। তো সে যারা শিখাতে গিয়ে স্যার তো অনেক, নিজে অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান, আহ, অনেক আহ, জ্ঞান স্যারের ইয়া হয়েছে। তো স্যারের পরিচয়টা আমি একটু সংক্ষেপে দিয়ে নিই। স্যার আহ, একটা বই লিখেছেন অসাধ্য রোগে হোমিওপ্যাথি। তো স্যারের একটা জিনিস আমি জানি, স্যার হচ্ছেন আহ, যতই তিনি জানেন না কেন বা যতই প্র্যাকটিস করেন, তিনি কিন্তু সবসময় শেখার চেষ্টা করেন এবং শেখার ক্ষেত্রে কার্পণ্য করেন না। আমি জানি যে পশ্চিমবঙ্গের অনেক বড় বড় যারা স্বনামে পরিচিত অনেকের সাথে তার পরিচয় আছে, এবং তিনি কিন্তু তাদের চেম্বারে গিয়ে শিখতে শিখতে কখনো পিছ পা হন না। সবসময় তিনি শেখার চেষ্টা করেন। এই যে এই সময় তিনি সবসময় শেখেন, এবং কখনো তিনি আহ, কখনো আমি তাকে অহমিকা বা জ্ঞানের গরিমা দেখাতে আমি কখনোই দেখিনি। তিনি খুবই আসলে সবসময় আহ, যে আমাকে জানতে হবে, সমৃদ্ধ হতে হবে, এটা সম্পর্কে তিনি সচেতন। আরেকটা ব্যাপার আমি যতদূর জানি, স্যার রেয়ার মেডিসিন গুলো ব্যবহারের ক্ষেত্রে একটা বিশেষ দক্ষতা আছে স্যারের। আমি মাঝে মধ্যে স্যারের ফেসবুকে পোস্ট গুলো দেখি। তো আজকে স্যার আমাদের মাঝে হোমিও ওষুধ মার্কসল নিয়ে আলোচনা করবেন। মার্কসল আপনারা জানেন একটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন, একটা ডাইনামিক মেডিসিন। হোমিওপ্যাথিতে এর বহুবিধ ব্যবহার হয়েছে। আমরা মোটা থলথলে জিহ্বার কথা জানি, মার্কসলের লালা, অনেক ইয়া জানি আমরা। তো আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত শুনবো। তো আমরা স্যারকে আহ্বান করছি, স্যার আমাদের মার্কসল নিয়ে আপনি আলোচনা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনির ভাইকে। আহ, সামনে বসে প্রশংসা শোনাটা খুবই অস্বস্তিকর ব্যাপার, যেটা শুনতেও চাই না কখনো। কোনো ভুল ত্রুটি হলে সবসময় ধরিয়ে দেবেন। প্রথমেই আমি এখানে আমার সিনিয়র মোস্ট অমরনাথ স্যার এবং ডক্টর আশরাফুল হক, যিনি এই গ্রুপের মেন্টার, ডক্টর শহীদুল্লাহ আছেন, রাতুল স্যার এবং অন্যান্য শ্রদ্ধাভাজন যারা আছেন, হামিম স্যার আছেন, জাহাঙ্গীর আলী স্যার আছেন, জাহাঙ্গীর স্যার আছেন, প্রত্যেককে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। শোনা যাচ্ছে তো মনির ভাই ভালোভাবে? হ্যাঁ স্যার, শোনা মনির যাচ্ছে ভাই, স্যার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো আমি সরাসরি বিষয়ে চলে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মার্কারি বা মার্কিউরিয়াস। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা হিপার সালফার, এবং হিপার সালফারের সঙ্গে যেহেতু মার্কিউরিয়াস এবং সাইলিসিয়া এই দুটো মেডিসিন খুব অনুপূরক সম্বন্ধ এবং কাছাকাছি মেডিসিন, তাই আজকে মার্কুরিয়াস নিয়ে আলোচনা করার জন্য আমরা বেছে নিয়েছি। মার্কারি বা মার্কিউরিয়াস হচ্ছে ওয়ান অফ দি মোস্ট এক্সটেন্সিভলি প্রুভড ড্রাগ ইন আওয়ার মেটেরিয়া মেডিকা। অর্থাৎ যেসব ড্রাগগুলো মেটেরিয়া মেডিকায় ব্যাপকভাবে প্রুভিং হয়েছে, সমস্ত সিমটমের, সমস্ত অঙ্গের ওপর তার লক্ষণ, বিভিন্ন বয়সের মানুষের ওপর তার প্রুভিং হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো এই মার্কিউরিয়াস বা মার্কারি। তো এখন এই মার্কিউরিয়াস এর সঙ্গে হোমিওপ্যাথির কতটা সম্পর্ক বা কতটা অঙ্গাঙ্গিভাবে এটা জড়িয়ে আছে, এটা মোটামুটি আমরা যারা প্র্যাকটিস করি, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসি, তারা প্রত্যেকেই জানেন। মায়াজম ছাড়া হোমিওপ্যাথিক লিটারেচার যেমন অসম্পূর্ণ, তেমনি মার্কারি ছাড়া এই মায়াজম থিওরিও আবার অসম্পূর্ণ, বা মায়াজমেটিক ট্রিটমেন্টও অসম্পূর্ণ। কারণ হ্যানিম্যান একে আখ্যা দিয়েছেন কিং অফ অ্যান্টিসিফিলিটিক রেমেডি। যেমন সালফারকে বলেছেন কিং অফ অ্যান্টিসোরিক, থুজাকে বলেছেন কিং অফ অ্যান্টিসাইকোটিক, তেমনি মার্কারি হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক লিটারেচারে কিং অফ অ্যান্টিসিফিলিটিক রেমেডি। এখন মার্কারি নিয়ে যদি আলোচনা আমরা করতে চাই, একটা সমস্যা হয়। এই যে কিং অফ অ্যান্টিসিফিলিটিক হ্যানিম্যান আখ্যা দিয়ে দিলেন, আপনারা দেখবেন যাদের মাল্টিপল ট্যালেন্ট আছে, মানে মাল্টি ট্যালেন্টেড বা প্রডিজি বলা হয়, তাদের একটা সমস্যা হয়, তাদের একটা গুণ তাদের অনেক গুণের আড়ালে মানে প্রকট হয়ে ওঠে, অনেক গুণ তাদের চাপা পড়ে যায়। যেমন আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা জানি মোনালিসা ছবির জন্য বা লাস্ট সাপার ছবির জন্য, কিন্তু তিনি যে একজন বিজ্ঞানী ছিলেন, একজন মহান লেখক ছিলেন, একজন বিরাট সঙ্গীত বোদ্ধা ছিলেন, সেটা কিন্তু চাপা পড়ে যায় তার ওই মোনালিসা ছবির আড়ালে।
মহাত্মা হ্যানিম্যান, তিনি হোমিওপ্যাথির আবিষ্কর্তা। তার এই হোমিওপ্যাথিক আবিষ্কর্তার জন্য চাপা পড়ে যায় তার কেমিস্ট পরিচয়। তার বহু ভাষাবিদ যে মনীষী ছিলেন হ্যানিম্যান, সেটাও চাপা পড়ে যায়। তেমনি মার্কিউরিয়াসেরও এই কিং অফ অ্যান্টিসিফিলিটিক রেমেডি, এটার আড়ালে কিন্তু চাপা পড়ে যায় এটা যে একটা দারুণ অ্যান্টিসরিক এবং অ্যান্টি সাইকোটিক রেমেডি। এটা আমরা অনেকেই ভুলে যাই। কারণ ক্লার্ক তার মেটেরিয়া মেডিকা যখন মার্কিউরিয়াস নিয়ে আলোচনা করছেন, তার মার্কিউরিয়াসের ইন্ট্রোডাকশনের লাস্টের দিকে লেখা আছে, যেখানে তিনি বলছেন কাদের ওপরে এই ড্রাগটা ভালো কাজ করে। তিনি সেখানে বলছেন লাইট হেয়ার্ড বা হালকা চুলের ব্যক্তিদের, ল্যাক্স স্কিন অ্যান্ড মাসেল বা ঢিলে ঢালা মাংসপেশি, আমরা আগের দিন হিপার সালফারে পড়েছি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। স্ক্রফিউলাস চিলড্রেন, অর্থাৎ যাদের বিভিন্ন জায়গাকার গ্ল্যান্ড ফোলা থাকে, গ্ল্যান্ডের সমস্যা দেখা যায়, সর্দি কাশি লাগে বা স্ক্রফিউলাস পারসন। তো এখানে মার্কিউরিয়াস নিয়ে কাদের উপর যখন আলোচনা করছেন, তার পরের লাইনেই তিনি বলছেন মার্কিউরিয়াস হ্যাজ রিলেশন টু সোরা অ্যান্ড সাইকোসিস অ্যাজ ওয়েল অ্যাজ সিফিলিস। অর্থাৎ তিনি সিফিলিসের পাশাপাশি সোরা এবং সাইকোসিসেও এর যে রিলেশন আছে, এর অধিকার আছে তিনি বলছেন। এবং কেন্ট তার মেটেরিয়া মেডিকায় মার্কিউরিয়াস সম্বন্ধে যখন আলোচনা করছেন, অন্তত 2-3 বার তিনি বলেছেন এই ওষুধটা তিনটেই দোষনাশক, শুধুমাত্র অ্যান্টিসিফিলিটিক একথা কিন্তু তিনি বলেননি। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যানিম্যান হঠাৎ কেন মার্কিউরিয়াসকে প্রুভিং করতে উৎসাহী হলেন, বা মার্কিউরিয়াসকে হোমিওপ্যাথিক লিটারেচারে বা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার মধ্যে ইনক্লুড করতে উদ্যোগী হলেন, এবং তিনি এই যে অ্যান্টিসিফিলিটিক প্রপার্টি বা কিং অফ অ্যান্টিসিফিলিটিক তিনি বলছেন, এই বিষয়টা তিনি কেন মার্কিউরিয়াসকে বললেন। তো আমরা যদি মার্কারির হিস্ট্রি দেখি, মানে মার্কারি ধাতুটার হিস্ট্রি দেখি, পারদ যেটাকে আমরা বাংলায় বলি, তাহলে দেখা যাবে যে মিশরের ফিজিশিয়ানরা, ইজিপ্টিয়ান ফিজিশিয়ান বা ব্যাবিলনিয়ান যে পিপল ছিল, তারা প্রথম এই ধাতুটাকে, এটা তো তরল ধাতু, এই ধাতুটাকে প্রথম মেডিকেল ওয়ার্ল্ডে তারা ইন্ট্রোডিউস করে। প্রথম এর ব্যবহার মেডিসিনে আনে কারা? না, মিশরের ফিজিশিয়ানরা। এরপরে ডক্টর গ্যালেন, তার নাম আমরা সবাই জানি, তিনি ছিলেন একজন গ্রিক ফিজিশিয়ান, কিন্তু রোমান এম্পায়ারদের আমলে, রোমান সাম্রাজ্যের সময় তিনি মহান গ্রিক ফিজিশিয়ান ছিলেন, এবং তার কথাই সেই সময় মেডিকেল ওয়ার্ল্ডে শেষ কথা ছিল। তো তিনি প্রথম মার্কিউরিয়াসের যে একটা টক্সিক এফেক্ট আছে, টক্সিসিটি আছে, এইটা সম্বন্ধে তিনি প্রথম অবহিত করেন। এবং তারপরে গ্যালেনের পরে, গ্যালেন তো বহুদিন পূর্বের, এবং তারপরে 16th সেঞ্চুরি থেকে আমাদের বিশ্বে চিকিৎসকরা এই সিফিলিসে যে মার্কিউরিয়াস কাজ হয়, মার্কিউরিয়াস কাজ করতে পারে, এবং এটাকে যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসেবে দিলে সিফিলিস রোগে উপকার পাওয়া যায়, এই কথাটা 16th সেঞ্চুরির ফিজিশিয়ানরা প্রথম জানতে পারেন। এবং তারপর থেকে মার্কিউরিয়াসের এক্সটেন্সিভলি ইউজ হয়ে আসছে সিফিলিসে। এবং হ্যানিম্যান যখন জন্মগ্রহণ করলেন, হ্যানিম্যান তো তারপরে, হ্যানিম্যান যখন জন্মগ্রহণ করলেন এবং তার যখন এরা, তখন প্রুশিয়া নামে একটা প্রদেশ ছিল, একটা সাম্রাজ্য ছিল, এবং সেই প্রুশিয়ার সঙ্গে ফ্রান্সের প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এবং যুদ্ধ বিগ্রহ নামেই আপনারা জানেন যে সৈন্যরা এদেশ থেকে ওদেশে যায়, একটা ফ্রি মিক্সিং হয়, তাদের একটা সেক্সুয়াল ক্রেভিং থাকে, যেহেতু তারা বাড়ি থেকে বাইরে থাকে, এবং এই ক্রেভিং এর জন্য তারা ওখানে বিভিন্ন প্রস্টিটিউটের সঙ্গে মিশতো, বা যেই রাজ্যটা কনকোয়ার করলো, তারা জয় করলো, সেইখানকার মহিলাদের সঙ্গে তারা মেলামেশা করতো। এবং যার ফলে এই যে ফ্রি মিক্সিং হলো, এর ফলে সিফিলিস রোগটা, এই ফ্রাঙ্কো প্রুশিয়ান যে ওয়ার, ফ্রান্সের সঙ্গে প্রুশিয়ার ওয়ারের জন্য সিফিলিস রোগটা ওই সময় এপিডেমিকের মতো ছড়িয়ে পড়েছিল। এবং সেই এপিডেমিকের মতো যেহেতু সিফিলিস ছড়িয়ে পড়েছিল, তার ফলে ফিজিশিয়ানরা তখনকার দিনের যে ট্রিটমেন্ট ছিল, সেই মার্কারি প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং যেহেতু মার্কারি অ্যাপ্লিকেশন করেছিলেন, তার পয়জনিং এফেক্ট প্রচুর হয়েছিল, এবং সেই পয়জনিং এর ফলে অনেক রোগ তৈরি হয়েছিল। এবং হ্যানিম্যানের কাছে বহু মানুষ আসতো যারা এই পয়জনিং এফেক্টের ট্রিটমেন্ট করাতে আগ্রহী হয়েছিল, বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে জানার জন্য। এবং হ্যানিম্যান মার্কারির এই পয়জনিং এফেক্ট দেখে মার্কিউরিয়াসের প্রুভিং এ উদ্যোগী হন, এবং মার্কিউরিয়াসকে হোমিওপ্যাথিক লিটারেচারে বা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় স্থান দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু এই প্রুভিং করতে গিয়ে হ্যানিম্যান একটা বড় সমস্যার সম্মুখীন হন। কি সমস্যা? সেটা হচ্ছে মার্কিউরিয়াসের যেসব প্রিপারেশন তখন ইউজ হতো, সেগুলো
ম্যাক্সিমামই ছিল ইমপিওর মার্কিউরিয়াস, অর্থাৎ মার্কিউরিয়াসের সঙ্গে অনেক অনেক কেমিক্যালস, অনেক খাদ মিশে থাকতো। যার জন্য তিনি যখন প্রুভিং করতে গেলেন তখন দেখলেন যে মার্কিউরিয়াসের যে অরিজিনাল প্রপার্টি তার সঙ্গে প্রুভিং সিমটম যেগুলো আসছে তার সঙ্গে যে সল্টগুলো মিশে আছে সেই সল্টগুলোর সিমটমও কিছু চলে আসছে। সুতরাং তিনি দেখছেন যে তিনি পিওর মার্কিউরিয়াসের প্রুভিং সিমটম তিনি পাচ্ছেন না। এবং আগেই বললাম, আমি যে উল্লেখ করলাম, হ্যানিম্যান ছিলেন একজন বিরাট কেমিস্ট। তো তিনি এই পিওর মার্কারি পেতে গিয়ে, কিন্তু পিওর মার্কারি পাওয়াটাও একটা অসুবিধে, মানে পিওর মার্কারিকে প্রুভিং করা অসুবিধে, কারণ এটা সলিউবেল নয়, কোনো কিছুতেই গলে না, এটা একটা তরল ধাতু। যেহেতু গলে না, তো হ্যানিম্যান একে গলানোর জন্য একটা সলিউবেল প্রপার্টি আনার জন্য তিনি নাইট্রিক অ্যাসিড এবং খুব সম্ভবত কস্টিক পটাশ তার সঙ্গে মার্কিউরিয়াসকে মিশিয়ে মার্কারির ব্ল্যাক অক্সাইড নামে একটা যৌগ তৈরি করলেন। এবং তিনি প্রুভিং করে দেখলেন যে মার্কিউরিয়াসের যে পয়জনিং সিমটম গুলো দেখা যাচ্ছিল তার সঙ্গে ব্ল্যাক অক্সাইডের যে সিমটম গুলো প্রুভিং করে এলো তার সঙ্গে খুব একটা পার্থক্য নেই এবং প্রায় কাছাকাছি, যেটা অন্যান্য ইমপিওর সল্ট গুলো মার্কিউরিয়াসের আসছিল না। এই জন্য মার্কিউরিয়াস সলকে হ্যানিম্যান নাম দিলেন। মার্কিউরিয়াস এর নাম হলো মার্কিউরিয়াস সলিউবিলিস হ্যানিম্যানিয়াই, ওষুধটার পুরো নাম। হ্যানিম্যানিয়াই কেন? কারণ হ্যানিম্যানই পৃথিবীতে প্রথম এই ব্ল্যাক অক্সাইড অফ মার্কিউরিয়াস বা মার্ক সল তৈরি করেছিলেন, তাই ওষুধটার নাম হলো মার্ক সল হ্যানিম্যানিয়াই। আর পিওর মার্কারি থেকে পয়জনিং এফেক্টের জন্য যে সিমটম গুলো পাওয়া গেল, সেই পিওর মার্কারির থেকে প্রিপেয়ার্ড ওষুধের নাম দেওয়া হলো মার্ক ভাইভাস। তো আমরা যদি মেটেরিয়া মেডিকা পড়ি, আমরা প্রথমে তো শুরু করি HClN এর কিনোট ক্যারেক্টারিস্টিক অ্যান্ড কিনোট মেটেরিয়া মেডিকা দিয়ে। তো সেখানে দেখবো আমরা মার্কিউরিয়াস একটা ড্রাগ আলাদা আছে, মার্কিউরিয়াস ভাইভাস যেটা, আবার মার্কসল আলাদা আছে। আমরা যদি আরেকজন এলেন HClN এর এনসাইক্লোপিডিয়া অফ মেটেরিয়া মেডিকা পড়ি, সেখানেও আমরা দেখবো যে দুটো ড্রাগ, তার সিমটমেটোলজি দুটো আলাদা করে দেওয়া আছে। কিন্তু আমরা যদি কেন্টের বই পড়ি, আমরা যদি হেরিং পড়ি, আমরা যদি ফ্যারিংটন পড়ি, আমরা যদি কেন্ট পড়ি, তাহলে আমরা দেখব তারা স্পষ্টভাবে বলে গেছেন প্র্যাকটিক্যালি এই দুটো ড্রাগের, এবং হ্যানিম্যান খুব সম্ভবত নিজেও বলে গেছেন মেটেরিয়া মেডিকা পিউডায়, মার্কিউরিয়াসের ইন্ট্রোডাকশন 4-5 পাতার আছে, যে এই দুটো মেডিসিনের প্রপার্টির, ক্লিনিক্যাল প্রপার্টির কোনো রকম বিশেষ কিছু তফাৎ নেই, সেরকম কিছু তফাৎ দেখতে পাওয়া যায়নি। সুতরাং এলএনএ আমরা পড়েছি যে মার্কিউরিয়াস ভাইভাস আলাদা, মার্কিউরিয়াস সল আলাদা। এবার একজন পেশেন্ট এলো কোনো সেই পড়া অনুযায়ী মার্কিউরিয়াসের কোনো একটা সিমটম নিয়ে, অর্থাৎ মার্ক ভাইভাসের সিমটম নিয়ে আমার কাছে আছে মার্ক সল। তা আমি যে মাথা চাপড়াবো, মাথা খারাপ হয়ে যাবে, পেশেন্টকে ওষুধটা দিতে পারলাম না, হায় 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 কি হবে, তো এই হায় হায় করার কোনো কারণ নেই। মার্ক ভাইভাসের জায়গায় মার্ক সল দিতে পারেন, মার্ক সলের জায়গায় মার্ক ভাইভাস দিতে পারেন। অন্তত আমাদের স্টল ওয়ার্ডরা হেডিং, ক্লার্ক, ফ্যারিংটন, কেন্ট, টাইলার প্রত্যেকে এই একই কথা বলছেন। তো এটা গেল মোটামুটি মার্কিউরিয়াসের ইন্ট্রোডাকশন বা হিস্ট্রি সম্বন্ধে। এবার আমাদের মেন কাজ তো তার সিমটোমেটোলজি বা সিমটম পর্যালোচনা করা। তো মার্কিউরিয়াস ওষুধটার যদি আমরা প্রয়োগ জানতে চাই বা এর লক্ষণ জানতে চাই, তাহলে এই যে ধাতুটা, এই ধাতুটার প্রপার্টি এবং এর যে পয়জনিং এফেক্ট, যেটা থেকে হ্যানিম্যান আগ্রহী হয়েছিলেন, সেইটা জানা খুব জরুরি। এবং পয়জনিং এফেক্ট তো আমরা যদি গুগল সার্চ করি তাহলে সবাই দেখতে পাবো পয়জনিং এফেক্ট কি কি আছে। 1 2 3 4 করে অনেক কিছুই লেখা আছে, ট্রেমারের কথা লেখা আছে, স্কিন ইচিং এর কথা লেখা আছে, ইনফ্লামেশনের কথা লেখা আছে, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে ট্রেমার হলো মেন সিমটম বা কম্পন হলো মেন সিমটম। কেন্ট একটা কিছু লাইন লিখেছেন এই মার্কিউরিয়াসের, কিভাবে মার্কিউরিয়াসের প্যাথোজেনেসিসটা হয়, কিভাবে একজন ব্যক্তি মার্কিউরিয়াসের পেশেন্টে পরিণত হয়। সেখানে তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি মার্কারি খায় বা মার্কারির পয়জনিং হয়, বিভিন্নভাবে পয়জনিং হতে পারে, তো তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে।
সে একদম জীর্ণ শীর্ণ এরকম হয়ে ওঠে, যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ইমাসিয়েশন। খুব ধীর মন্থর গতিতে তিনি লিখছেন, খুব ধীরে ধীরে শরীর শুকিয়ে যেতে থাকে। এবং এই ধীরে ধীরে শুকিয়ে যাওয়া, এটা আমরা সবাই জানি, এটা একটা সিফিলিটিক প্রপার্টি বা সিফিলিস মায়াজমের একটা লক্ষণ। এবং ডক্টর ভিথলকাস তিনি উল্লেখ করছেন যে এই যে শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে মার্কুরিয়াস পয়জনিং এর জন্য, এর ফলে যে বডি ডিফেন্স আমাদের মেকানিজম থাকে, বডির যে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, যেটাকে কেন্ট বলছেন ভাইটাল পাওয়ার, তার একটা স্টেবিলিটির অভাব দেখা যায়। এবং এই যে শরীর ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার ফলে শরীরের যে এই যে স্টেবিলিটির অভাব দেখা গেল, এই যে ভাইটালিটির আমাদের পরিবর্তন হলো, আস্তে আস্তে ভাইটালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাইটাল ফোর্স ধীরে ধীরে ডিমিনিশ করছে, তার ফলে খুব স্বাভাবিক যেটা যে বিভিন্ন শরীরের অঙ্গগুলো আক্রান্ত হবে। এবং বাস্তবিকই যদি আমরা প্রুভিং সিমটম গুলো পড়ি, আমরা হেডিং এর বই পড়ি বা ক্লার্কের বই পড়ি বা হ্যানিম্যানেরই মেটেরিয়া মেডিকা পিউরা পড়ি, দেখা যাবে যে শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গই মার্কিউরিয়াস সল বা মার্কিউরিয়াস আক্রান্ত করতে পারে। স্কিনকে আক্রান্ত করতে পারে, একদম স্কিন থেকে নার্ভাস সিস্টেম বা ব্রেন অবধি শরীরের প্রত্যেকটা অঙ্গ মার্কিউরিয়াসের কভারেজে পড়ে, মানে মার্কিউরিয়াস তার উপর এফেক্ট ফেলতে পারে, স্কিনে ফেলতে পারে, গ্ল্যান্ডে ফেলতে পারে। আমরা স্ক্রফিউলাস ডায়াথিসিসের কথা বললাম, এবং কেন্ট বলছেন যে থার্ড প্যারা কি ফোর্থ প্যারাতে তার বইয়ের, যে গ্ল্যান্ডস আর ইনফ্লেমড, গ্ল্যান্ডস আর স্টোলেন, যে গ্রন্থিস্ফীতি হবে, গ্রন্থি ফুলে যাবে, আমাদের গ্ল্যান্ডগুলোর প্রদাহ হবে। এবং তিনি গ্ল্যান্ডগুলোর নামও উল্লেখ করছেন, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অর্থাৎ জিভের তলায় যে গ্ল্যান্ডগুলো, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড অফ দ্য নেক, গলার যে গ্ল্যান্ডগুলো, আমাদের কুচকির গ্ল্যান্ড, বগলের গ্ল্যান্ড, অল আর এফেক্টেড। তিনি বলছেন প্রত্যেকটা গ্ল্যান্ড কিন্তু এফেক্টেড হয়। এবং আমরা দেখব যে মার্কিউরিয়াসে আই সিমটম আছে, অপথ্যালমিয়া তৈরি করে, নাক কান গলা আমরা জানি নাকে আলসারেশন তৈরি করে, চোখেও চোখের কর্নিয়াল আলসারেশন হয়, যদি কান দেখি কানে অটোরিয়া হয়, যদি মুখ দেখি, গাম দেখি, টাং দেখি, এদের প্রত্যেকের আলসারেশনের সিমটম, স্যালাইভেশনের সিমটম মার্কিউরিয়াসে আছে, যেটা মনির ভাই একদম প্রথমেই উল্লেখ করলেন। যদি আমরা তার আরো নিচে নামি, গলাতে টনসিলে প্রচন্ড গলায় ব্যথা মার্কিউরিয়াসে আছে, গলায় ঘা মার্কিউরিয়াসে আছে। আরো নিচে নামলে চেস্ট, আমাদের বুকে আছে নিউমোনিয়া, আমাদের মেমারি গ্ল্যান্ড আছে, মেমারি গ্ল্যান্ডেও মার্কিউরিয়াস এফেক্ট করে, অর্থাৎ আমাদের স্তন গ্রন্থিতে মার্কারি এফেক্ট করে। বুকের মধ্যে আরেকটা অঙ্গ আছে হার্টের রিমাটিক ফিভারের মার্কিউরিয়াস খুব ভালো ওষুধ। তার নিচে আছে লিভার, যদি আমরা পেটের মধ্যে ঢুকি, লিভারের অ্যাবসেসে মার্কিউরিয়াস অসাধারণ ওষুধ। পেটের মধ্যে ডায়রিয়ার কথা আমরা জানি, ডিসেন্ট্রির কথা জানি, যে ডিসেন্ট্রি ছাড়া মার্কিউরিয়াসকে ভাবা যায় না, মার্কসফল মানেই ডিসেন্ট্রি, এরকম আমাদের একটা ধারণা আছে। ইউরিনারি অর্গান, তার নিচে যদি আমরা দেখি, সেক্সুয়াল অর্গানস দেখি, প্রত্যেকটা অঙ্গতে, ওভারিতে যদি আমরা দেখি, ইউটেরাসের লক্ষণ দেখি, ব্লাডারের লক্ষণ দেখি, প্রত্যেকটাতে মার্কিউরিয়াস কিন্তু এফেক্ট ফেলে এবং তার সিমটম প্রডিউস করে ডিউরিং প্রুভিং। এবং আমরা যদি লিমসে যাই, লিমসে প্রচন্ড ব্যথা আমরা দেখেছি, স্পাইনাল কর্ডের অ্যাট্রফি, স্পাইনাল কর্ডে আলসারেশন, এবং অ্যাট লাস্ট ব্রেনে বা নার্ভাস সিস্টেমে, ইভেন ইন মেন্টাল স্ফিয়ার, মানসিক লক্ষণ মার্কিউরিয়াসে প্রচুর পরিমাণে আছে। শরীরের ট্রেমলিং, যে নার্ভাস সিস্টেমের যে সিমটম গুলো, শরীরের কম্পন, ট্রেমার ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা সিস্টেমের উপর মার্কিউরিয়াসের এফেক্ট আছে। তখন নতুনদের পক্ষে এটা খুব ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক, যে এত লক্ষণ আমরা মনে রাখবো কি করে, এত হাজার হাজার লক্ষণ, আমাদের এতগুলো সিস্টেমের ওপর, এগুলো প্রত্যেকটা সিস্টেম ধরে মনে রাখতে গেলে তো খুব অসুবিধে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের ভয় পাওয়ার এত কিছু নেই। আমরা যদি সোর্স বুকগুলো পড়ি, সোর্স বুক বলতে আমি বলতে চাইছি যে আমরা যদি পুরনো স্টলওয়ার্ডদের বই পড়ি, নতুন বইগুলো নয়, ডক্টর কেন্ট তো আছেনই, বিশেষ করে আমরা যদি ক্লার্ক এবং টাইলারের বই পড়ি, ক্লার্কের বইতে মার্কিউরিয়াসের ইন্ট্রোডাকশনে তিনি কতগুলো কিনোট সিমটম দিয়েছেন। তিনি বলছেন যে যে রোগী হোক না কেন, এই কিনোট সিমটম গুলো যদি থাকে, 5-6টা কিনোট সিমটম তিনি দিয়েছেন, এইগুলো মার্কিউরিয়াসের পেশেন্টের মধ্যে যাই রোগ হোক না কেন উপস্থিত থাকবেই। অর্থাৎ এই কিনোট সিমটম গুলো, এই 6-7টা কিনোট সিমটম যদি আমরা মাথায় রাখতে পারি মার্কিউরিয়াসের,
তাহলে কিন্তু মার্কিউরিয়াস ড্রাগটাকে চিনে ফেলা এবং একে সিলেকশন করা খুবই সহজ হবে। তাহলে কিনোট সিমটম গুলো কি একে একে জেনে নেওয়া যাক। ফার্স্ট যেটা কিনোট সিমটম, সেটা তিনি বলছেন ডক্টর ক্লার্ক, যে অ্যাগ্রাভেশন বোথ ইন হিট অ্যান্ড কোল্ড, অর্থাৎ গরমেও বৃদ্ধি, ঠান্ডাতেও বৃদ্ধি। আমরা গরমে বৃদ্ধির অনেক ড্রাগ জানি, যে কোনো ড্রাগ আমরা যখন পড়ি আমরা তার হিট কোল্ড রিলেশন বা তার গরম শীত কাতরতা বা গরম কাতরতা এই বিষয়টা আমরা জানতে চেষ্টা করি, এবং প্রত্যেকটা ড্রাগই প্রায় দেখা যায় যে একটা বিশেষ দিকে অ্যাফিনিটি আছে, বিশেষ দিকে তার ঝোঁক আছে। কেউ কেউ ভীষণ গরম কাতর, যেমন এট্রামিউর, সালফার ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ ভীষণ শীত কাতর, যেমন ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম ইত্যাদি ভীষণ শীত কাতর, সাইলিশিয়া, হিপার সালফার। কিন্তু দুটোতেই কাতর এরকম কিন্তু খুব কম মেডিসিন আছে। এই যে কম মেডিসিন আমরা দেখতে পাই, যেগুলো ভীষণ রকমের গরম কাতর আবার ভীষণ রকমের শীত কাতর, দুটো এক্সট্রিমই আছে, তার মধ্যে মার্কিউরিয়াস হচ্ছে অন্যতম। এবং কারণ হচ্ছে আমরা যে এই যে বডি ডিফেন্স মেকানিজমের কথা বলছিলাম, হোমিওস্ট্যাসিসের কথা বলছিলাম, ভাইটালিটির কথা বলছিলাম, আমরা বললাম যে মার্কিউরিয়াস যাদের পয়জনিং হয় এই বডি ডিফেন্স মেকানিজমটা নষ্ট হয়ে যায়, যার ফলে যখনই কোনো এক্সটার্নাল স্টিমুলাইয়ে শরীর ফেস করে, তো শরীর হেলদি অবস্থায় কি হয়, যে শীতকালে শীত পড়লে বা গরমকালে গরম পড়লে বা বর্ষাকালে বর্ষা হলে বা হিউমিড টেম্পারেচার হলে, বেশি ঘাম হলে, বেশি পরিশ্রম হলে, যদি কোনো আমরা খাবার উল্টোপাল্টা খাই, তাহলে আমাদের যে ভাইটাল ফোর্স বা ভাইটাল পাওয়ার বা বডি ডিফেন্স মেকানিজম ফিজিওলজিতে বলে হোমিওস্ট্যাসিস, তো এই হোমিওস্ট্যাসিসটা ওই যে এক্সটার্নাল স্টিমুলাই যেটা আসছে তার এগেনস্টে একটা ডিফেন্স গড়ে তোলে। কিন্তু মার্কিউরিয়াসে যেহেতু এই এক্সটার্নাল স্টিমুলাই এর এগেনস্টে ডিফেন্স মেকানিজম বডির এটা নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় সামান্যতম টেম্পারেচার এদিক ওদিক হলেই, সামান্য স্টিমুলাই এর এদিক ওদিক হলেই, তাহলেই মার্কিউরিয়াস পেশেন্ট ভীষণ অসুস্থ বোধ করে। তো আমরা দেখবো যে অ্যাগ্রাভেশন গুলো মার্কিউরিয়াসের যদি আমরা রেপার্টারিতে দেখি বা মেটেরিয়া মেডিকায় দেখি, আমরা দেখবো অ্যাগ্রাভেশন টু হিট, ইভেন অ্যাগ্রাভেশন টু হিট অফ দ্য বেড, মানে শুধুমাত্র হিটে নয়, এই যে বিছানায় যাচ্ছে তার যে সামান্যতম গরম, বিছানায় শোয়ার পরে শরীর যে গরম হয়ে যায়, মানে শরীরের গরমে বিছানা যে গরম হয়, সেই সামান্যতম গরমেও যেমন মার্কিউরিয়াস পেশেন্ট এফেক্টেড হয়, তেমনি সামান্যতম ঠান্ডা আমরা হিপার সালফারের দেখেছি সামান্যতম ঠান্ডাতেই এফেক্টেড হয়, তেমনি মার্কিউরিয়াসও সামান্যতম ঠান্ডাতেও এফেক্টেড হয়। আবার যদি আপনি ভাবেন যে বর্ষাকালে ভালো থাকে, সেরকমও কিন্তু নয়, হিউম্যান টেম্পারেচারেও মার্কিউরিয়াস, যে বর্ষাকালের যে আবহাওয়া এখনকার যে আবহাওয়া, তাতেও কিন্তু মার্কিউরিয়াস পেশেন্ট ভীষণভাবে এফেক্টেড হয়। এবং সামান্যতম ওয়েদারের কিছু চেঞ্জ হলেও, সেটা গরম বর্ষা শীত নাও হতে পারে, দিনের মধ্যে হঠাৎ করে গরমের দিনে হঠাৎ করে একটু বর্ষা হয়ে গেল, কালবৈশাখী হয়ে গেল, তখনও যে সামান্যতম ফ্ল্যাকচুয়েট করলো, তাহলেও কিন্তু মার্কিউরিয়াস পেশেন্ট নিচে কেসে একাকার হয়ে যাবে বা তার শরীর খারাপ হয়ে যাবে। এবং এই জন্য ডক্টর কেন্ট বলছেন যে একে হিউম্যান থার্মোমিটার বলে উল্লেখ করছেন, এবং ডক্টর ক্লার্কের একটা লাইন আছে, অ্যাজ দ্য থার্মোমিটার ইজ সেনসিটিভ টু চেঞ্জ either heat to cold, so it is the mercurius patient, so is the mercurius patient। অর্থাৎ থার্মোমিটার যেমন আমাদের ব্যারোমিটার বা থার্মোমিটার, এতে তো পারা ব্যবহার হয় টেম্পারেচার যে ফ্ল্যাকচুয়েশন সেটাকে ধরার জন্য, তো এই যে পারার যে ওঠানামা হয়, অর্থাৎ পারদের যে ওঠানামা হয়, যেটা ইন্ডিকেট করে টেম্পারেচার সামান্যতম পরিবর্তন হয়েছে, তো আমাদের মার্কিউরিয়াসের পেশেন্টও শরীরও এইরকম ব্যারোমিটারের মতোই বা থার্মোমিটারের মতোই সামান্যতম টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনেই অসুস্থ হয়ে পড়ে, বা পেশেন্টকে দেখলে বোঝা যায় যে টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন হয়েছে, তাই একে হিউম্যান ব্যারোমিটার বা হিউম্যান থার্মোমিটার বলা হচ্ছে। এবং শুধু যে এই যে টেম্পারেচার চেঞ্জের জন্যই হচ্ছে তা নয়, বিভিন্ন ধরনের এক্সটার্নাল স্টিমুলাই, যেমন সামান্য ফুডে, বিভিন্ন ধরনের ফুডেও কিন্তু মার্কুরিয়াস পেশেন্ট কোনোটাই সহ্য করতে পারে না। ডক্টর কেন বলছেন যে সে মাংস সহ্য করতে পারে না, মিষ্টি সহ্য করতে পারে না, কফি সহ্য করতে পারে না, দুধ সহ্য করতে পারে না, মদ সহ্য করতে পারে না, মানে তার কিছুই সহ্য হয় না। সামান্য অনেক পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আমার কিছুই সহ্য হয় না, তো যখনই এই কথাটা বলবে আপনার মাথার এক কোনায় থাকা উচিত যে এটা মার্কুরিয়াসের পেশেন্ট হলেও হতে পারে। এবং রেপার্টারিতে আমরা যে জেনারেলিটিস চ্যাপ্টার, যে লাস্ট চ্যাপ্টারটা আছে, সেখানে বিভিন্ন বিষয়ে অ্যাগ্রাভেশন এবং অ্যামিউলেশনের সিমটম দেওয়া আছে ইন জেনারেল।
তো তাতে দেখা যাবে গুনতি করে যে প্রায় 50-55টা মার্কিউরিয়াসের অ্যাগ্রাভেশন সিমটম আছে, হোয়ারেজ অ্যামোলিয়ারেশন সিমটম আছে মাত্র 6-7খানা। অর্থাৎ 50-55টা বিষয়, 50-55টা ফ্যাক্টর যেটা মার্কিউরিয়াস পেশেন্টের বৃদ্ধি ঘটায়, রোগের বৃদ্ধি ঘটায়, মাত্র 6-7খানা ফ্যাক্টর আছে যেগুলো মার্কিউরিয়াসের পেশেন্টের রোগের অ্যামেলিয়েশন ঘটায় বা হ্রাস ঘটায়। তো সুতরাং এই যে মোডালিটিস টু এভরিথিং, এভরি স্টিমুলাই মোডাল মানে অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে মার্কিউরিয়াসের একটা অন্যতম কিনোট সিমটম। এবার আমরা যদি 2 নম্বর কিনোট সিমটমে যাই, সেখানে ক্লার্ক বলছেন অ্যাগ্রাভেশন টু নাইট, অ্যাগ্রাভেশন অ্যাট নাইট। কেউ একই কথা বলেছেন। ক্লার্কে বলছেন যে আমরা এটা জানি যে এটা একটা সিফিলিটিক সিমটম, যে রাত্রিবেলা বৃদ্ধি, এটা সিফিলিটিক সিমটম। তো সুতরাং আমরা মার্কিউরিয়াসের যত কিনোট সিমটম গুলো দেখবো ম্যাক্সিমামই হচ্ছে সিফিলিটিক সিমটম। এই জন্যই হ্যানিম্যানকে অ্যান্টিসিফিলিটিক এবং সিফিলিসে এটা ব্যবহারও হতো, গ্রেট অ্যান্টিসিফিলিটিক মেডিসিন বলেছেন। তো অ্যাগ্রাভেশন ফ্রম নাইট হচ্ছে মার্কিউরিয়াসের দ্বিতীয় কিনোট সিমটম। এখানে ক্লার্ক একটা স্পেশাল কথা উল্লেখ করে দিয়েছেন, স্পেশালি ইট ইজ নোটিসেবল ইন বোন পেন। বিশেষ করে যদি হাড়ে ব্যথা হয়, অন্যান্য লক্ষণ তো আছেই, কিন্তু বিশেষ করে তিনি বলেছেন যে যদি হাড়ে ব্যথা রাত্রিকালে বৃদ্ধি পায় তাহলে মার্কিউরিয়াসের কথা অবশ্যই ভাবতে হবে। এবং কেন্ট আরো এক ধাপ এগিয়েছেন, তিনি বলছেন শুধুমাত্র বোন পেন, জয়েন্ট পেন এটা নয়, যেসব জায়গায় হাড়ের সঙ্গে মাংস খুব কম আছে, মাংস খুব কম লেগে আছে, শুধুমাত্র পেরিঅস্টিয়াম আছে, যেরকম আমাদের পায়ের পাতায়, যেরকম আমাদের হাতের তালুর উল্টো দিকে, যেমন আমাদের কপালের কাছে, আমাদের চোয়ালের যেটা হনু বলি আমরাকে, জাইগোম্যাটিক বোন, সেসব জায়গায় কিন্তু মাংসপেশি বেশি নেই। তো এই সব জায়গাকার পেনে মার্কিউরিয়াস একটা অসাধারণ ওষুধ, যদি সেটা রাত্রিবেলায় বাড়ে। এবং রাত্রিবেলায় যে বিছানার সামান্যতম গরমেও যে বৃদ্ধি হয়, এটাও আমরা দেখেছি, বিশেষ করে বাতের ব্যথা, বিশেষ করে সর্দি কাশি, চুলকানি, ইচিং, স্কিনের ইচিং, এগুলো রাত্রিবেলা যখনই যাবে, ডাক্তারবাবু আমার রাত্রিবেলা সারাদিন ঠিক আছি, কিন্তু যেই আমার ঘাম হলো, যেই আমার বিছানায় গেলাম, জামা প্যান্ট খুললাম, বিছানায় গেলাম, কিছুক্ষণ পর থেকেই আমার চুলকানি শুরু। সুতরাং এই যে রাত্রে বৃদ্ধি এবং রাত্রে বিছানার গরমে বৃদ্ধি, এটা মার্কিউরিয়াসের একটা গ্র্যান্ড সিমটম, দ্য সেকেন্ড কিনোট সিমটম, যেটা উল্লেখ করেছেন ডক্টর ক্লার্ক। থার্ড কিনোট সিমটম তিনি বলেছেন প্রফিউজ সোয়েট, প্রচুর ঘাম। এটা আমরা সবাই জানি, যে লক্ষণগুলো বলছি আমরা প্রত্যেকেই মোটামুটি এই লক্ষণগুলো জানি, তবু আমরা স্টলওয়ার্ডদের বই থেকে পড়ে আরেকবার মাথায় গেঁথে নেব এই সিমটমগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো ডক্টর ক্লার্ক বলছেন প্রফিউজ সোয়েট, এবং এই প্রফিউজ সোয়েট মানে শুধু ঘাম হলেই হবে না, এই ঘামটা কিন্তু কোনো রিলিফ দেবে না। অনেক সময় আমরা জ্বরের সময় দেখি যে প্রচুর ঘাম হয়। জ্বরের 3টে স্টেজ আছে, চিল স্টেজ, হিট স্টেজ, সোয়েট স্টেজ, অর্থাৎ শীত অবস্থা, গরম অবস্থা বা উত্তাপ অবস্থা, তারপরেই ঘাম হয়ে জ্বরটা রিলিফ হয়ে যায়। কিন্তু মার্কিউরিয়াস পেশেন্টের যদি জ্বর হয়, তাহলে কিন্তু যতই ঘাম দিক না কেন, প্রচুর ঘাম হয় হিট স্টেজের পরে, উত্তাপ অবস্থার পরে, কিন্তু ডাক্তারবাবু আমার সেই ঘামে কোনো রকম রিলিফ হয় না, কেমন যেন একটা চটচটে ঘাম সারা শরীরে চটচট করে, আমার ভীষণ অস্বস্তি লাগে, আমার জ্বরও রিলিফ হয় না সেভাবে, ঘাম হলেই আমার বরং জ্বর বেড়ে যায় বা আরো অস্বস্তিটা বেড়ে যায়। তো এই যে প্রফিউজ সোয়েট বা প্রচুর পরিমাণে ঘাম, এবং যে ঘামটা কোনো রিলিফ দিচ্ছে না, এটা মার্কিউরিয়াসের আরেকটা ক্যারেক্টারিস্টিক লক্ষণ, প্রচুর ঘাম, থুজার মতো ঘাম, হিপার সালফারের মতো ঘাম, কিন্তু এই ঘামটা কোনো রিলিফ দেবে না। এবং ক্লার্ক বলছেন একটা খুব কথা, এটা নোট করে রাখা উচিত। ক্লার্ক বলছেন যে তিনি আই হ্যাভ কিওর্ড মেনি কেসেস অফ রিমাটিক ফিভার উইথ মার্কিউরিয়াস ভাইভাস 12 উইদাউট দ্য হেল্প অফ এনি আদার রেমেডি। অর্থাৎ তিনি শুধুমাত্র দুটো সিমটমের ওপর লক্ষ্য করে, এক নম্বর আমি যেটা বললাম সেকেন্ড কিনোট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন এট নাইট, রাত্রিবেলা বৃদ্ধি, এবং 3 নম্বর সিমটম যেটা বললাম প্রফিউজ সোয়েট উইদাউট রিলিফ, প্রচুর ঘাম হয়, এরকম লক্ষণ তিনি পেলে রিউম্যাটিক ফিভারের পেশেন্ট যদি আসে, তাহলে রিউম্যাটিক ফিভার, এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা কি এটা সবাই জানেন যারা প্র্যাকটিস করছেন, তবুও যদি মনে না থাকে
একটু দেখে নেবেন। সমস্যা হয়, জয়েন্টের সমস্যা হয়। তো রিউমাটিক ফিভারের কেসে যদি প্রচুর ঘাম থাকে পেশেন্টের এবং রাত্রিবেলা তার কষ্ট বাড়ে, তাহলে শুধুমাত্র মার্কিউরিয়াস ভাইভাস দিয়েই ডক্টর ক্লার্ক বলছেন তিনি বহু রোগী আরোগ্য করেছেন। এবং এই যে তিনটে কিনোট সিমটম আমি বললাম, এটা খুব তিনটে প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি ডক্টর পি শঙ্করনের, তিনি ডক্টর রাজেন শঙ্করনের বাবা, তার যদি এলিমেন্টস অফ হোমিওপ্যাথি বইটা পড়ি, তাতে মার্কিউরিয়াসে তিনি তার নিজের কেস দিয়েছেন এই তিনটে সিমটমকে উপলব্ধি করার জন্য কি হয় ব্যাপারটা। তার নিজের কেস অর্থাৎ তিনি নিজেই অসুস্থ হয়েছিলেন। তিনি বলছেন তিনি যখন খুব সম্ভবত ওই পড়াশোনা করছিলেন, মানে স্টুডেন্ট লাইফে ছিলেন, তো তিনি প্রচন্ড ঠান্ডা খেতে ভালোবাসতেন, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেতে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু সমস্যা হলো তিনি এই ঠান্ডা জল বা ঠান্ডা খাবার একদম সহ্য করতে পারতেন না। যেমন মার্কিউরিয়াস পেশেন্ট আমি বললাম কিছুই সহ্য করতে পারে না, তো ঠান্ডা জলও তার একদম সহ্য হতো না, প্রচন্ড গলা ব্যথা হতো, অথচ তিনি খেতেও প্রচন্ড ভালোবাসতেন। এবং যখনই তার এরকম হতো রাত্রিবেলা খুব বাড়তো এবং ঢোক গিললে বাড়তো, গলা ব্যথা যেরকম হয় ঢোক গিললে বাড়ছে, রাত্রিবেলা বাড়ছে। এবং তার সমস্যাটা হয়েছিল যখনই গলা ব্যথা হতো তখনই প্রচন্ড শীত শীত করতো এবং তিনি ফ্যান বন্ধ করে দিতেন, ফ্যান বন্ধ করে বিছানায় শুতেন শীত শীত করছে যেহেতু। এবং যেই ফ্যানটা বন্ধ করেছেন অমনি তার প্রচন্ড গরম লাগতো, এবং যেই গরম লাগলো তার প্রচন্ড ঘাম হতো, দিয়ে আবার তিনি উঠে পড়ে ফ্যান খুলতেন, তখন আবার শীত লাগতো, তখন আবার শীত লাগলে তাকে একটা কভার দিতে হতো, যেই কভার দিতেন অমনি আবার গরম লাগতো, গরম লাগলে ঘাম হতো, আবার ফ্যান খুলতেন। এরকম করে তার জীবন পুরো দুর্বিষহ হয়ে উঠেছিল, মানে কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। এবং তিনি বলছেন তিনি ছিলেন এমনি থার্স্টি ছিলেন, কিন্তু গলা ব্যথার সময় তিনি থার্স্টলেস হয়ে যেতেন, যার জন্য তিনি মার্কিউরিয়াসের কথা ভাবেননি, যদিও অন্যান্য সিমটম ছিল। যেহেতু তিনি থার্স্টলেস হয়ে যেতেন গলা ব্যথার সময়, তিনি পালসেটিলা চয়েস করতেন, পালসেটিলা খেতেন, কিন্তু কোনো রিলিফ দিত না। এবং রিলিফ যেহেতু দিত না, তিনি খুঁজতে খুঁজতে তিনি এক জায়গায় পেলেন, যে বনি হোসেনের ল্যাবরেটরিতে, যে মার্কিউরিয়াস কিন্তু একটা থার্স্টলেস ড্রাগও বটে। মানে আমরা সবাই জানি যে মার্কিউরিয়াসের প্রচুর পিপাসা থাকে, কিন্তু বনি হোসেন উল্লেখ করেছেন যদিও থার্ড গ্রেড, কিন্তু তিনি বলছেন মার্কিউরিয়াস থার্স্টলেস। তো তিনি তখন মার্কিউরিয়াস যেহেতু অন্যান্য লক্ষণ ছিল, রাত্রিবেলা বাড়তো, ঢোক গিললে বাড়তো, প্রচুর ঘাম হতো এবং থার্স্টলেসনেস, এগুলোকে নিয়ে তিনি যখন মার্কিউরিয়াস খেলেন, তখন মার্কসল খেলেন, তার এই যে গলা ব্যথা, তার যে টেন্ডেন্সি ছিল গলা ব্যথার, তার যে ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা ছিল, এই টেন্ডেন্সিটা তার প্রায় চলে যায়। এবং আমরা যদি ডক্টর কেন্টের মেটেরিয়া মেডিকা পড়ি, ফার্স্ট প্যারাগ্রাফেই আমরা দেখব তিনি লিখছেন যে তাপমাত্রা পরীক্ষার ক্ষেত্রে মার্কারি ব্যবহার হয়ে থাকে এবং এর লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল ঠান্ডা এবং গরম অসহ্য। অত্যধিক গরমে তিনি খুব বিউটিফুলি, এই যে ডক্টর শঙ্করনের যে ঘটনা, তিনি একদম কেন্টের লাইনে একদম লাইন বাই লাইন লেখা আছে যে অত্যধিক গরমে রোগীর অবস্থা খারাপ হয়, গরম ঠান্ডা উভয় রোগীর পক্ষে অসহ্য, শুষ্ক আবহাওয়ায় রোগীর অবস্থা খারাপ হয়, ঠান্ডায় উন্মুক্ত বাতাসে খারাপ হয়, বিছানার গরমে অধিকতর খারাপ হয়, সে তার দেহ অনাবৃত রাখবে চেষ্টা করবে, অনাবৃত রাখতে ঠান্ডা বোধ করবে, এতেও আবার রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। অর্থাৎ রোগীকে তিনি বলছেন আরামে রাখাটা একটা বেশ কঠিন কাজ। তো সুতরাং আমরা যদি ডক্টর শঙ্করনের এই কেসটা পড়ি বা জানি, তাহলে মার্কিউরিয়াস ঠিক কোন কন্ডিশনে ইউজ হয়, সেটা অ্যাকিউট কেসে হতে পারে, ক্রনিক ক্ষেত্র হতে পারে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। তো এই যে লক্ষণগুলো আমরা দেখলাম, আমরা চলে যাব নেক্সট লক্ষণে, পরের ক্যারেক্টারিস্টিক লক্ষণে। এটা আমরা প্রথমে বললাম প্রফিউজ সোয়েট, তার সঙ্গে আমরা যুক্ত করব নেক্সট ক্যারেক্টারিস্টিক লক্ষণ, সেটা হচ্ছে প্রফিউজনেস অফ অল ডিসচার্জেস। শুধুমাত্র ঘাম নয়, যত ডিসচার্জ আছে শরীরে প্রত্যেকটাই, সেটা ন্যাচারাল হতে পারে ন্যাচারালও হতে পারে, প্রত্যেকটা ডিসচার্জই কিন্তু প্রফিউজ বা এক্সেসিভ, প্রচুর। আমরা প্রচুর বললে মার্কিউরিয়াসকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। প্রচুর ঘাম, প্রচুর স্যালাইভা বা লালাস্রাব। মহারাজ মনির ভাই প্রথমেই বলছিলেন যে আমরা
স্যালাইভেটেড টাং মার্কিউরিয়াসে পাই, এটা আমরা সবাই জানি। এবং যখনই স্যালাইভা হবে মার্কিউরিয়াসের টাং ফ্ল্যাবি হয়ে যাবে, অর্থাৎ খুব মোটা হয়ে যাবে, এবং যেহেতু জিভ মোটা হয়ে যাচ্ছে মুখের মধ্যে সেটা স্পেস না পেয়ে দাঁতের মধ্যে চেপে বসবে এবং জিভে দাঁতের ছাপ পাওয়া যাবে। সুতরাং এই যে এটা হচ্ছে মার্কিউরিয়াসের একটা ক্যারেক্টারিস্টিক সিম্পটম, যে ফ্যাটি ফ্ল্যাভি টাং উইথ ইমপ্রিন্ট অফ টিথ, অর্থাৎ জিভে দাঁতের দাগ এবং জিভে প্রচুর লালাসাব বা মুখে প্রচুর লালাস্রাব। তো শুধুমাত্র লালাস্রাব এবং সোয়েট নয়, যদি আমরা মার্কিউরিয়াসের পেচ্ছাপ দেখি, মার্কিউরিয়াসের পিপাসা দেখি, তাহলেও কিন্তু আমরা এই প্রফিউজনেসকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং অ্যালেন বলছেন একটা লাইন, এইচ.সি. অ্যালেন তার কিনোট সিম্পটমে, যে কোয়ান্টিটি অফ ইউরিন ভয়েডেড ইজ লার্জার দ্যান দি অ্যামাউন্ট অফ ওয়াটার ড্রাঙ্ক, অর্থাৎ সে জানা পেচ্ছাপ করে, মানে যে সে জানা জল খায় তার থেকে তার পেচ্ছাপ বেশি হয়, অর্থাৎ এতটাই তার প্রস্রাব, অর্থাৎ প্রস্রাব সংক্রান্ত যে ডিসচার্জ এতটাই বেশি। সুতরাং প্রফিউজনেস অফ অল ডিসচার্জেস, অর্থাৎ প্রচুর পরিমাণে সমস্ত রকমের স্রাব, এটা হচ্ছে মার্কিউরিয়াসের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং শুধুমাত্র প্রফিউজনেস অফ ডিসচার্জ বললেই ছেড়ে দেওয়া চলবে না, এই স্রাবগুলো যে প্রচুর সেটা বললেই শুধু আইডেন্টিফাই করা যাবে না মার্কিউরিয়াসে, এই স্রাবগুলো কিন্তু প্রচন্ড দুর্গন্ধযুক্ত, যেটা হচ্ছে আরেকটা কিনোট পয়েন্ট মার্কিউরিয়াসের, যে প্রচন্ড দুর্গন্ধযুক্ত স্রাব, অর্থাৎ তার ঘামও প্রচন্ড দুর্গন্ধ। মার্কিউরিয়াস পেশেন্টকে বলা হচ্ছে ভীষণ অফেন্সিভ, মানে তার কাছে কেউ টিকতে পারে না। আমাদের যদি মার্কিউরিয়াসের লালাস্রাব দেখি, মুখে প্রচন্ড বিশ্রী গন্ধ হয়, যে লালা মুখ থেকে বেরোয় সেটা কিন্তু ভীষণ ফাউল স্মেলিং, দাঁত মাজলেও সেই গন্ধ যাবে না, এবং মার্কিউরিয়াসের পেশেন্টের পাশে বসে থাকা সত্যি খুব কষ্টকর। তো সুতরাং এই যে অফেন্সিভ অর্ডার দুর্গন্ধ, লালাস্রাবে প্রচন্ড দুর্গন্ধ, এবং আমরা যদি অ্যাবনর্মাল পেচ্ছাপে প্রচন্ড দুর্গন্ধ, অ্যাবনর্মাল স্রাবগুলো যদি দেখি, যদি আমরা লিউকুরিয়ার কথা ভাবি বা সাদা স্রাবের কথা ভাবি, সাদা স্রাবেও প্রচন্ড দুর্গন্ধ। মার্কিউরিয়াসের একটা পুঁজ হওয়ার টেন্ডেন্সি থাকে, সেই পুঁজেও প্রচন্ড দুর্গন্ধ। ডক্টর কেন্ট তার মেটেরিয়া মেডিকা যেটা সেকেন্ড প্যারাগ্রাফে বলেছেন, যে অত্যন্ত বিশ্রী ধরনের রোগী, তার সবকিছুতেই দুর্গন্ধ, সেই প্যারাগ্রাফটা পড়লেই বোঝা যাবে যে মার্কিউরিয়াস পেশেন্টের কিরকম দুর্গন্ধ থাকে, এবং এই দুর্গন্ধের জন্য সে কিরকম এম্বারাসড হয়, এবং তার আশেপাশের লোকেরাও কিরকম অস্বস্তি বোধ করে। এবার আমরা যদি নেক্সট কিনোট পয়েন্টে চলে যাই মার্কিউরিয়াসের, সুতরাং আমরা বললাম যে ডিসচার্জের তিনটে পয়েন্ট, এক নম্বর হচ্ছে প্রফিউজনেস প্রচুর পরিমাণে, 2 নম্বর হচ্ছে অফেন্সিভনেস। এবার যে 3 নম্বর পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে সাপ্রেশন অফ ডিসচার্জেস, অর্থাৎ আমরা যে এতদিন সাপ্রেশনের কথা আলোচনা করে এসেছি, বিভিন্ন স্কিন ডিজিজের সাপ্রেশনের কথা বলেছি, সোয়েটের সাপ্রেশনের কথা বলেছি, বিভিন্ন মেডিসিনের কথা আমরা আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে। তো মার্কিউরিয়াসও একটা অন্যতম মেডিসিন যেখানে হিস্ট্রি অফ সাপ্রেশন অফ ডিসচার্জ থাকবে, অর্থাৎ তার যে প্রচুর পরিমাণে যে স্রাব শুধু হয় না, এই স্রাবগুলো যদি কোনো কারণে চাপা পড়ে যায়, সেটা ন্যাচারাল স্রাবও হতে পারে, অর্থাৎ ঘাম চাপা পড়তে পারে, তার মেনস্ট্রুয়েশন যে ফ্লো হয়, তার যে মাসিক হয় সেটাও চাপা পড়তে পারে কোনো কারণে, তার যে পুঁজ স্রাব হয় সেটাও চাপা পড়তে পারে, বা তার যে লিউকোরিয়া হয় সেটাও বিভিন্ন বিসদৃশ্য চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসা যেটা বলি তাতে চাপা পড়তে পারে। এবং এই চাপা পড়ার কোনো হিস্ট্রি পাওয়ার পর থেকে যদি কোনো রোগের উদ্ভব হয়, তাহলে আমরা মার্কিউরিয়াস সল বা মার্কিউরিয়াস ভাইভাসের কথা অবশ্যই চিন্তা করতে পারি। এবং এই যে চাপা পড়ার ঘটনা, এটা কিন্তু আজকের দিনে খুবই কমন, বিশেষ করে এখনকার, হ্যানিম্যানের সময় তো ছিলই, কিন্তু এখনকার দিনে এই যে ডিসচার্জ চাপা পড়া, কারণ আমরা যত আধুনিক হচ্ছি তত আমরা খুব সুন্দরভাবে কিভাবে বিভিন্ন ন্যাচারাল ডিসচার্জকে চাপা দিতে হয় সেটা আমরা শিখে যাচ্ছি, এবং আমরা নিজেরাও ইউজ করি। আমরা ট্যালকম পাউডার ইউজ করি, আমরা ডিওড্রেন্ট ইউজ করি, এটা ছাড়া যেন আমাদের জীবন চলেই না। কোথাও বেরোতে হলে আমরা দুটো বগলে ডিওড্রেন্ট দিয়ে দিই বা ঘাড়ে একটু ট্যালকম পাউডার দিয়ে দিই, এবং এই ট্যালকম পাউডার কিন্তু খুবই ক্ষতিকারক, এবং এগুলো ঘর্মগ্রন্থিকে বন্ধ করে দেয়, এবং আমাদের যে ঘাম ন্যাচারাল যে ডিসচার্জ, অর্থাৎ আমাদের শরীরের যে টক্সিক ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সেই টক্সিককে সে বেরোতে দিচ্ছে না, এবং যেই বেরোতে দিচ্ছে না এটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে,
তখনই কিন্তু মার্কিউরিয়াসের সিমটম শুরু হবে। এবং আমরা যে মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল ডিসচার্জের সাপ্রেশনের কথা বললাম, বিশেষ করে আমি মুসলিম ঘরের কথা জানি না, হিন্দুদের বাড়িতে তো পুজো পার্বণ লেগেই থাকে এবং প্রায়ই আমাদের কাছে পেশেন্টরা এসে বলে যে ডাক্তারবাবু আমার সামনে একটা পুজো আছে, কি আমি কোথাও বাইরে বেড়াতে যাব, আমাকে একটা ওষুধ দিন যেটাতে আমার মেন্সটা যেন 3-4 দিনের জন্য বন্ধ থাকে, আমি বিয়ে বাড়ি যাব কি অমুক জায়গায় যাব, আত্মীয়ের বাড়ি যাব, আমার মেন্সটা যেন বন্ধ থাকে। তো আমরা তো দিই না, এবং তাকে কুফলের কথা যতই বোঝাই না কেন সে আমার কথা শুনবে না, আমাদের কথা শুনবে না। সে যথারীতি দোকানে গিয়ে, সে তো জানে একটা কন্ট্রাসেপটিভ পিল, বা আমরা যখন এখন তো সন্তান বেশি নেওয়া যায় না, একটা বা দুটো, তার বেশি সন্তান কেউ নেয় না, তো কিভাবে বন্ধ করবে? কন্ট্রাসেপটিভ পিল খেয়েই বন্ধ করে। তো সেটাও একটা মেনস্ট্রুয়েশনের বা ন্যাচারাল ডিসচার্জের একটা সাপ্রেশন হলো। তো এই যে দিনকে দিন ন্যাচারাল ডিসচার্জের সাপ্রেশনের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, সুতরাং এই যে পদ্ধতি আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমাদের মার্কিউরিয়াসের পেশেন্টও আমাদের ক্লিনিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা যদি কেয়ারফুলি এই হিস্ট্রিটা নিই, তাহলেই দেখা যাবে যে মার্কিউরিয়াসের পেশেন্ট কত সুন্দরভাবে আসে। এবং ডক্টর কেন্ট বলছেন দেহের যে কোনো স্রাব যদি বন্ধ হয়ে মাথার যন্ত্রণা দেখা যায়, সুতরাং আমরা কজন জিজ্ঞাসা করি যে যদি হেডেক নিয়ে আসে, তার হেডেক শুরু হওয়ার ঠিক আগে যদি ঘন ঘন মাইগ্রেন নিয়ে আসছে, ঘন ঘন মাথার যন্ত্রণা, তার আগে কি অসুখ ছিল, কন্ট্রাসেপটিভ পিল নেয় কিনা, এইসব হিস্ট্রি আমরা কিন্তু খুবই কম লোকই জিজ্ঞাসা করি। এবং আমরাও মাঝে মাঝে জিজ্ঞাসা করতে, আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে হয়তো জিজ্ঞাসা করতে ভুলে যাই। কিন্তু এই যে হিস্ট্রি যদি পাই, কন্ট্রাসেপটিভ পিল নেয় কিনা, কোনো মেনস্ট্রুয়েশন চাপা পড়ার হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো লিউকোরিয়া ছিল যেটা ভালো হয়ে গেছে আগে, বা কোনো কানে হয়তো পুঁজ হতো ছোটবেলায়, সেটা অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো হয়ে গেছে, তারপর থেকে তার মাথার যন্ত্রণা শুরু হচ্ছে, তাহলে আমরা মার্কিউরিয়াসের কথা অবশ্যই ভাববো। এবং এই যে কানে পুঁজ সাপ্রেশন হয়ে আসে, এরপরেও ডক্টর কেন্ট বলছেন এরপরে টাইফয়েড স্টেজ বা মেনিনজাইটিস দেখা দিতে পারে, জ্বর দেখা দিতে পারে, এবং মাথার একদিকে মোচড়ানো ব্যথা, তার সঙ্গে যদি অটোরিয়ার হিস্ট্রি থাকে, ডক্টর কেন্ট বলছেন যে এরকম হিস্ট্রি থাকলে, কানের পুঁজের হিস্ট্রি থাকলে, তারপর চাপা পড়ার পরে মাথা যন্ত্রণা হয়েছে, এটাতে মার্কিউরিয়াস দিয়ে তিনি বহু রোগী আরোগ্য করেছেন। এবং শুধুমাত্র এই সিমটমটা নয়, অবশ্যই মার্কিউরিয়াসের অন্যান্য সিমটম থাকবে। তার যে ব্যথা সেটা রাত্রিবেলা বাড়বে, পেশেন্ট টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনে অ্যাগ্রাভেশন হবে, কোনো জিনিস সহ্য করতে পারবে না, ঘাম বেশি হবে, ইত্যাদি সিমটম তো থাকবেই। কিন্তু তার সঙ্গে এই কিনপ সিমটমটাও, অর্থাৎ এই যে হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, যেটা কিছুদিন আগে একটা ক্লাস হলো, এই পাস্ট হিস্ট্রিও ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে সাপ্রেশন অফ ডিসচার্জ থাকবে, সেটাও মার্কিউরিয়াসের একটা বড় লক্ষণ। এবং আমরা যদি নেক্সট কিনোট সিমটমে চলে যাই, আমরা এতগুলো কিনোট সিমটম পড়লাম, নেক্সট কিনোট সিমটম হচ্ছে কতগুলো টেন্ডেন্সি মার্কিউরিয়াসের। আমরা বিভিন্ন ওষুধের বিভিন্ন প্রবণতার কথা জানি, এবং মার্কিউরিয়াসেরও অনেকগুলো প্রবণতা আছে। কি কি সেই প্রবণতা? 1 নম্বর হচ্ছে মার্কিউরিয়াসের পুঁজ জন্মানোর প্রবণতা, টেন্ডেন্সি টু ফরমেশন অফ পাস। 2 নম্বর হচ্ছে সিফিলিটিক প্রপার্টি, টেন্ডেন্সি টু আলসারেশন, অর্থাৎ আলসার হওয়ার প্রবণতা। 3 নম্বর হচ্ছে টেন্ডেন্সি টু স্টিচিং পেন, অর্থাৎ মার্কিউরিয়াসের যে ব্যথাগুলো হবে সেই ব্যথার একটা ক্যারেক্টার আছে, যেমন আমরা বেলেডোনার দপদপানি ব্যথার কথা জানি, এইরকমই মার্কিউরিয়াসের ব্যথা হচ্ছে স্টিচিং পেন, অর্থাৎ ছুঁচ ফোটানোর মতো ব্যথা। এবং আরেকটা টেন্ডেন্সি মার্কিউরিয়াসের আছে, সেটা হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাফেক্ট দ্য রাইট সাইড, অর্থাৎ শরীরের ডান দিকে মার্কিউরিয়াস ড্রাগটা সাধারণত এফেক্ট করে। আমরা বিভিন্ন সাইড ওয়াইজ বিভিন্ন মেডিসিনের কথা ভাবি, ডান দিকে যদি আমাদের রোগের আক্রমণ হয়, আমরা যেমন লাইকোপোডিয়াম, কস্টিকাম ইত্যাদির কথা ভাবি, বাঁ দিকে রোগের আক্রমণ হলে ফসফরাস, ল্যাকেসিস ইত্যাদি ড্রাগের কথা ভাবি, তেমনি ডান দিকে আক্রমণ হলে আমরা ওই ড্রাগগুলোর সঙ্গে অবশ্যই মার্কিউরিয়াসের কথাই চিন্তা করব, যদি অন্যান্য সিমটম, যে কিনোট সিমটম গুলো আমরা আলোচনা করলাম, সেগুলো পাওয়া যায়। এবং লাস্ট হচ্ছে টেন্ডেন্সি টু ট্রেমার, যেটা আগেও উল্লেখ করলাম যে মার্কিউরিয়াস পয়জনিং এর একটা, প্রথমেই উল্লেখ করেছি যে মার্কিউরিয়াস পয়জনিং এর একটা প্রধান সিমটম হচ্ছে কম্পন, হাত পা কাঁপবে, যেটা আমরা পরে আলোচনা করছি। তো এই টেন্ডেন্সি টু ট্রেমার হচ্ছে মার্কিউরিয়াসের আরেকটা লক্ষণ। সুতরাং লাস্ট যে কিনোট সিমটম আমি বললাম, সেটা হচ্ছে মার্কিউরিয়াসের টেন্ডেন্সি, বিভিন্ন রকমের টেন্ডেন্সি,
এক নম্বর বললাম আমরা টেন্ডেন্সি টু ফরমেশন অফ পাস বা পুঁজ স্রাব তৈরি হওয়ার প্রবণতা, আলসারেশন হওয়ার প্রবণতা, স্টিচিং পেন বা ছুঁচ ফোটানো ব্যথা হওয়ার প্রবণতা, ডান দিক আক্রমণ করার প্রবণতা রাইট সাইডেড অ্যাফেকশন, এবং ট্রেমার বা কম্পন হওয়ার প্রবণতা। এই পাঁচটা প্রবণতার কথা যদি মার্কিউরিয়াসের মনে রাখা যায় তাহলে মার্কিউরিয়াস সিলেকশন করা অত্যন্ত কঠিন হবে। এবং আমি প্রথমেই বললাম, যেটা যে ডক্টর ক্লার্ক এবং ডক্টর টাইলার উল্লেখ করেছেন, যে কোনো রোগী আমরা যদি এই কিনোট সিমটম গুলো যেগুলো আলোচনা করলাম প্রথম থেকে, যে টেম্পারেচার ব্যারোমিটার বা মোডালিটিস যেগুলো আলোচনা করলাম, রাত্রিবেলা বৃদ্ধি আলোচনা করলাম, ঘামের কথা আলোচনা করলাম, অফেন্সিভনেস বা দুর্গন্ধের কথা আলোচনা করলাম, প্রচুর ডিসচার্জ, বিভিন্ন ধরনের ডিসচার্জের কথা আলোচনা করলাম, সাপ্রেশন অফ ডিসচার্জের কথা আলোচনা করলাম, এবং পাঁচখানা টেন্ডেন্সির কথা বললাম। এই কটা সিমটম যদি আমরা কোনো পেশেন্টে পাই, সেটা চোখ থেকে মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে রোগী হোক না কেন, বা আমরা যদি অন্যভাবে বলি একদম স্কিন থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি যে কোনো রোগী হোক না কেন, তাহলে মার্কিউরিয়াস কিন্তু এফেক্ট করতে পারি। আমরা খুব দ্রুত পড়ে নেবো একবার বা চোখ বুলিয়ে নেবো যে বা জেনে নেবো এটা কি কি সিমটমে এফেক্ট করে এবং তার মার্কিউরিয়াসের কি কি পার্টিকুলার পিকিউলিয়ার সিমটম। এই লক্ষণগুলো ছাড়াও তো অনেক সময় এক একটা অর্গান বেসিসে কিছু পিকিউলিয়ার সিমটম থাকে, তো সেই পিকিউলিয়ার সিমটম যদি কিছু থাকে আমরা একবার জেনে নেব। তো যেমন আমরা যদি চোখের কথা আলোচনা করি, ডক্টর কেন্ট বলছেন যে সামান্যতম চোখে ঠান্ডাও সহ্য করতে পারে না, অনবরত জল পড়ে, এবং শুধুমাত্র যে ঠান্ডা সহ্য করতে পারে না তা নয়, এই গরমের কাছেও যেতে পারে না। অর্থাৎ যে চোখে কোনো ইনফ্লামেশন হলে আমরা যদি গরম সেঁক নিই, সেও যেমন সহ্য করতে পারবে না, তেমনি ঠান্ডা সেঁকও সহ্য করতে পারবে না। এবং চোখের যদি কোনো ক্ষত হয়, আলসারেশনের কথা আমরা বললাম, টেন্ডেন্সি টু আলসারেশন, তো চোখের কর্নিয়ার ক্ষতের কথা তিনি উল্লেখ করেছেন। আমরা টেন্ডেন্সি টু পাস ফরমেশন, তিনি চোখের ক্ষেত্রে চোখের পুঁজের কথা উল্লেখ করেছেন। এগুলো সিফিলিটিক সিমটম বা সাইকোটিক সিমটম। এবং তিনি চোখের পাতায় আঁচিলের কথা উল্লেখ করেছেন, যে চোখের পাতার আঁচিলগুলো ঝুলে থাকে, পেডাঙ্কুলেটেড আঁচিল হয় এক ধরনের। আঁচিল মানেই থুজা, আঁচিল মানেই কস্টিকাম, আঁচিল মানেই নাইট্রিক অ্যাসিড। এগুলোর বাইরেও তিনি কিন্তু ভাবতে শিখিয়েছেন তার মেটেরিয়া মেডিকায়, যে চোখের পাতায় যদি আঁচিল হয় এবং সেই আঁচিল যদি ঝুলে থাকে, তার সঙ্গে যদি মার্কিউরিয়াসের অন্যান্য সিমটম থাকে, তাহলে এই আঁচিলেও কিন্তু মার্কিউরিয়াস প্রয়োগ করা যেতে পারে, যেটা একটা সাইকোটিক সিমটম। আমরা উল্লেখ করলাম যে মার্কিউরিয়াসের অ্যান্টিসাইকোটিক প্রপার্টিও আছে, কিন্তু বলেছেন। তো সুতরাং এখানে একটা আমরা অ্যান্টিসাইকোটিক প্রপার্টি পেয়ে গেলাম, যে চোখের পাতায় আঁচিল। এবং আমরা যদি কানের কথা ভাবি, কানের ডিসচার্জ হয়, কানে পাস হয়, এবং এই পাসের ক্যারেক্টার স্টলওয়ার্ডরা বলছেন এই পাসের ক্যারেক্টার হবে ব্লিডিংও যেমন থাকতে পারে, হেমারেজ থাকতে পারে কানের পুঁজ থেকে, বা রক্ত পড়া থাকতে পারে, তেমনি ইয়েলোইশ গ্রিনিশ পাস পালসেটিলাতে যেমন থাকে, অর্থাৎ গাঢ় হলুদ বা সবুজ বর্ণের পুঁজ। এইটা মার্কিউরিয়াসের একটা অন্যতম লক্ষণ, মার্কিউরিয়াসের ইয়ার ডিসচার্জের, কানের স্রাবের একটা অন্যতম লক্ষণ। এবং তার সঙ্গে মার্কিউরিয়াসের যে অ্যান্টিসিফিলিটিক প্রপার্টি, যেটা পালসেটিলাতে থাকে না, সেটা থাকবে, যে কানের মধ্যে যে পুঁজ তৈরি হচ্ছে তার জন্য কানের মধ্যে একটা ক্ষতের সৃষ্টি হবে, একটা এক্সকুরিয়েশন, একটা হেজে যাবে। এবং তার সঙ্গে তিনি বারবার উল্লেখ করছেন যে স্টিচিং পেনের কথা, আমরা এর আগে উল্লেখ করলাম। সুতরাং দেখা যাচ্ছে যে কানের পুঁজের ক্ষেত্রেও কিন্তু মার্কিউরিয়াস তার যে কিনোট সিমটম গুলো আমরা উল্লেখ করেছি, এখানে কিন্তু এখানেও বাদ নেই, যে কানে স্টিচিং পেন। এবং কেন্ট আমাদের ওয়ার্ন করছেন যে কানে এরকম যদি ছুঁচ ফোটানো ব্যথা থাকে, তার সঙ্গে পাস থাকে, আমরা অনেক সময় ভুল করে এপিস দিয়ে ফেলি, কিন্তু এটা যদি প্রচন্ড দুর্গন্ধ থাকে তোমরা এপিস দেবেন না, তোমরা কিন্তু মার্কিউরিয়াস দেবে, সেটা স্টিচিং পেন থাকলেও। এবং তার সঙ্গে অ্যাগ্রাভেশন টু সামার, অ্যাগ্রাভেশন ইন উইন্টার মানে গরমকালে বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, যদি ক্রনিক পুঁজ হয় শীতকালে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, সামান্যতম টেম্পারেচারের হেরফেরে বৃদ্ধি, কানের পর্দা ফেটে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকমের সিফিলিটিক এবং সাইকোটিক সিমটম মার্কিউরিয়াসের কানের ক্ষেত্রে আছে। আমরা যদি নাকের ক্ষেত্রে ইউজ করি মার্কিউরিয়াস কিন্তু অ্যাকিউট এবং ক্রনিক দুটো ক্ষেত্রে ইউজ করা যায়, নাকের সর্দি স্রাব বা নাকের সর্দির ক্ষেত্রে। ডক্টর কেট উল্লেখ করছেন যে এটা স্নিজিং উইথ করাইয়া, অর্থাৎ প্রচন্ড হাঁচি হবে, যেরকম আমরা অ্যালিয়াম সেপাতে পাই, যে প্রচন্ড হাঁচি হবে, সর্দি হবে।
কিন্তু ঘটনা হচ্ছে আমরা তাহলে মার্কিউরিয়াস চিনবো কি করে আর অ্যালিয়াম সেপার মধ্যে পার্থক্য করবো কি করে? এটা একটা দুটো দিন লাগতে পারে। মার্কিউরিয়াসের বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যালিয়াম সেপাতে বা অন্যান্য যদি আমরা আর্সায়ড দেখি বা আর্সেনিক দেখি, এগুলো যদি সর্দি হাঁচি ইত্যাদি হয়, এগুলো কিন্তু 3-4 দিন পর থেকে তার যে যে পাতলা সর্দিটা ছিল সেটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে। কিন্তু মার্কিউরিয়াসের বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড হাঁচি সহ সর্দি হবে একটা দিন, তারপরের দিনই সাডেন স্টপ হয়, তার 1-2 দিন পর থেকেই কিন্তু মার্কিউরিয়াসের যে ক্যারেক্টারিস্টিক ডিসচার্জ, যে ইয়েলো ইস গ্রিনিশ পাস পালসেটিলার মতো সেই রকম হয়ে যাবে। অর্থাৎ মার্কিউরিয়াসের রোগী সময় দেবে না। প্রথম একদিন হাঁচলো, প্রচন্ড হাঁচি হলো, সর্দি হলো, তার ঘুমোলো, তার পরের দিনই কি তার পরের দিনই হয়তো দেখা গেল সেকেন্ড ডেতে যে পুঁজ বা নাকের সর্দি গাঢ় হয়ে গেছে। এবং তার সঙ্গে মার্কিউরিয়াসের যে অন্যান্য সিমটম, যে এক্সকুরিয়েশন, হেজে যাওয়া, নাকের মধ্যে আলসারেশন, বিছানার গরমে বৃদ্ধি, রাত্রিবেলা বৃদ্ধি ইত্যাদি যে লক্ষণগুলো থাকে সেগুলোও কিন্তু সঙ্গে থাকবে। আমরা যদি গলার ক্ষেত্রে তো মার্কিউরিয়াস অসাধারণ ওষুধ আমরা সবাই ইউজ করি। যদি ডান দিকের ব্যথা হয় আমরা প্রোটোআয়োড ইউজ করি, যদি বাঁ দিকের ব্যথা হয় মার্কভিনায়োড ইউজ করি। গ্ল্যান্ডুলার সোয়েলিং এ মার্কিউরিয়াস অসাধারণ ওষুধ। এবং শুধুমাত্র যে টনসিলের সোয়েলিং তা নয়, যদি প্যারোটিড গ্ল্যান্ডেরও সোয়েলিং হয়, অর্থাৎ প্যারোটিড গ্রন্থির সোয়েলিং হয়, তাহলেও কিন্তু তার সঙ্গে যদি স্যালাইভেশন থাকে, জিভ আমরা দেখব, জিভের মধ্যে যদি লালাস্রাব হয়, জিভের মধ্যে মানে বা মুখের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ হয়, প্রচন্ড থার্স্ট বা পিপাসা থাকে, তাহলেও কিন্তু মার্কিউরিয়াস আমরা অবশ্যই ইউজ করব এই গ্ল্যান্ডুলার সোয়েলিং দেখে। কারণ এটা একটা স্ক্রফিউলাস ডায়াথিসিসের ড্রাগ বা গন্ডমালা ধাতুযুক্ত রোগীর ওষুধ। এবং কেন্ট একটা কথা উল্লেখ করেছেন, যেটা যে শুধুমাত্র ইনফ্লামেশন নয়, এই গ্ল্যান্ড কিন্তু ইনডিউরেটেড বা শক্তও হয়ে যেতে পারে, যেটা একটা সাইকোটিক প্রপার্টি, বা গ্ল্যান্ডের সঙ্গে আলসারেশনও থাকতে পারে। এই শক্ত হওয়ার পরেই আলসারেশন শুরু হবে। সুতরাং এখানেও আবার দেখলাম আমরা যে প্রথমে ইনফ্লামেশন হলো, অর্থাৎ প্রদাহ হলো, একটা শরিক সিমটম, তারপরেই ওটার গ্ল্যান্ডটা শক্ত হয়ে গেল, একটা সাইকোটিক সিমটম, এবং তারপরেই সেই গ্ল্যান্ডের আলসারেশন হলো, অর্থাৎ একটা সিফিলিটিক সিমটম। এই তিনটে সিমটমই মার্কিউরিয়াস কভার করছে। আমরা যদি দাঁতের ক্ষেত্রে দেখি, আমরা যদি গামের ক্ষেত্রে দেখি, দাঁতের ক্ষেত্রেও আমরা ক্যারিস্টিড দেখতে পাবো স্ট্যাফিসেকিয়ার মতো, যে মার্কিউরিয়াসের গোড়া ক্ষয়ে যায়, দাঁতের সামনেটা নয়, ক্রাউনটা নয়, দাঁতের গোড়ার দিকে ক্ষয়ে যায়। এবং তার সঙ্গে মুখে, আমরা আগে উল্লেখ করেছি, মুখে প্রচন্ড দুর্গন্ধ থাকে, মুখের মধ্যে আলসার হয়, গামের মধ্যে আলসার হয়, গাম ব্লিডিং হয়, এবং তার সঙ্গে জিভের মধ্যে লালাস্রাব হয়, প্রচন্ড দুর্গন্ধ হয়, জিভটা সেই ক্যারেক্টারিস্টিক ফ্ল্যাবি টাং, ইমপ্রিন্ট অফ টিথ, অর্থাৎ জিভের মধ্যে দাঁতের দাগ, জিভটা থলথলে মোটা লালাস্রাব যুক্ত ইত্যাদি যে লক্ষণগুলো, তার সঙ্গে যদি দাঁতের বেদনা থাকে, তাহলে আমরা মার্কিউরিয়াসকে খুব সহজে ইউজ করতে পারি। এবং মার্কিউরিয়াসের বেদনা সেই একই ব্যাপার, মোডালিটি, যে গরমেও রিলিফ হবে না, ঠান্ডাতেও রিলিফ হবে না, বরং দুটোতেই, যদি ঠান্ডা জল নিই তাহলেও বাড়ছে, যদি গরম নিই তাহলেও বাড়ছে। একজন পেশেন্ট বলেছিল আমার যে আমি যদি স্মোকিং করি তাহলেও বাড়ে। তো এই ধরনের যে সিমটম গুলো, অর্থাৎ স্মোকিং এর যে গরম ভাবটা যাচ্ছে, তাতেও বাড়ে, ঠান্ডা জল খেলেও বাড়ে, গরম জল দিলেও বাড়ে, কোনো কিছুতেই তার স্বস্তি নাই। তো এই ধরনের দাঁতের যন্ত্রণা যদি আমরা পাই, তার সঙ্গে মার্কিউরিয়াসের অন্যান্য সিমটম থাকে, তাহলে আমরা অবশ্যই মার্কিউরিয়াসের কথা চিন্তা করব। এবং তারপরে আমরা আস্তে আস্তে নামি যে লিভারের সিমটম, চেস্টের সিমটম। আমরা বলেইছি এটা একটা রাইট সাইডেড মেডিসিন, সুতরাং লিভার এফেক্টেড হবে, লিভার ডান দিকে থাকে আমাদের শরীরের, খুবই স্বাভাবিক। যদি চেস্টের ক্ষেত্রে দেখি যে ডান দিকের লাংস, আমরা নিউমোনিয়ার সিমটম দেখি মার্কিউরিয়াসে, অবশ্যই ভাববো। এবং এই যে ট্রেমার বা শারীরিক একটা অস্থিরতা, শরীরের মধ্যে যে আনস্টেবিলিটি, একটা রেস্টলেসনেস, এই যে কোনো কিছু সহ্য না হওয়া, শুধুমাত্র কিন্তু শরীরে দেখা যায় না, এটা কিন্তু মার্কিউরিয়াসের মনেও দেখা যায়। যে আমরা যে ট্রেমলিং বা রেস্টলেসনেস যে কথাগুলো আলোচনা করছি, এই কথাগুলো শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল সিমটমই নয়,
মেন্টাল প্লেনেও কিন্তু একই রকমের রেস্টলেসনেস, একই রকমের ট্রেমলিং, একই রকমের কাঁপুনি, একই রকমের আনস্টেবিলিটি মেন্টাল স্ফিয়ারে আমরা মার্কিউরিয়াসের মধ্যে দেখতে পাই। এবং মার্কিউরিয়াস ধাতুটাকে আমরা প্রথমেই বললাম যে মার্কিউরিয়াসকে চিনতে হলে মার্কিউরিয়াস ধাতুটা সম্বন্ধে আমাদের জানতে হবে, প্লাস পয়জনিং এর সিমটম জানতে হবে। তো এই যে পয়জনিং এর সিমটম আমরা দেখেছি ভিন্নভাবে, তেমনি মার্কিউরিয়াস ধাতুটার যদি ক্যারেক্টার আমরা লক্ষ্য করি, মার্কিউরিয়াস আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই থার্মোমিটারে। অনেক সময় আমাদের হাত থেকে থার্মোমিটার পড়ে ভেঙে যায়, বা কারোর যদি আমাদের স্ফিগমোম্যানোমিটার বা বিপি মেশিন থাকে, অনেকেরই মার্কারি মেশিন থাকে, অনেক সময় পড়ে ভেঙে যেতে পারে। তখন যে পারা তার মধ্যে থাকে, সেই পাটা যদি পড়ে যায়, কেউ যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে পারাটা কিন্তু পড়ে এক জায়গায় স্থির, যেমন জল পড়ে এক জায়গায় মোটামুটি একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে স্থির থাকে, কিন্তু পারা যদি ভেঙে পড়ে যায়, থার্মোমিটার ভেঙে, তাহলে সেই পারাকে ধরা কিন্তু এক করা খুব মুশকিল। এই পারাটা দ্রুত মানে চারিদিকে একদম টুকরো 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 হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ওকে হাতে ধরা যাবে না। যদিও মার্কিউরিয়াস একটা মেটাল, কিন্তু অন্যান্য মেটালের মতো একটা ধাতু, কিন্তু অন্য ধাতুর মতো এটা কিন্তু স্টেবল নয় যে আমি হাতে ধরে রাখতে পারবো। আবার আবার হাতে লেগেও থাকবে না, তরলের মতো, তরল ধাতু তরলের মতো কিন্তু হাতেও লেগে থাকবে না। সুতরাং এই যে এক্সট্রিম রেস্টলেসনেস অফ মার্কারি, এটা মার্কারি ধাতুটার একটা প্রপার্টি, এবং মার্কিউরিয়াসের মেন্টাল প্লেনেও এই রেস্টলেসনেস আমরা লক্ষ্য করতে পারি। এবং এই রেস্টলেসনেসের জন্যই এই ধাতুটার প্রথম নাম দেয় মার্কারি। এটা রোমানরা প্রথম নাম দেয় এই ধাতুটাকে, যখন আবিষ্কার করা হয় তখন নাম ছিল না। রোমানরা মার্কারি নামটা প্রথম দেয় রোমানরা। কেন দেয়? এটার পেছনে একটা গল্প আছে। সেটা হচ্ছে এই মার্কারি, ইনি হচ্ছেন রোমানদের একজন দেবতা, এবং এই মার্কারির ক্যারেক্টার বা মার্কারি দেবতার ক্যারেক্টার হচ্ছে তিনি দেবতাদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী বা দ্রুততম। আমাদের যেমন পবন দেবতা আছেন, তেমনি রোমানদের যে মিথোলজি বা রোমানদের যে উপকথা, সেই উপকথায় দেবতাদের মধ্যে সবচেয়ে দ্রুততম হচ্ছেন মার্কিউরিয়াস। এবং তার যদি আপনারা ছবি দেখেন, তার মাথায় একটা টুপি আছে, তিনি একটা জুতো পরে আছেন, সেই টুপিটাতে একটা পাখনা আছে, সেই জুতোটাতে একটা পাখনা আছে, এবং এই পাখনা সিম্বলাইজ করে যে তার স্পিডের সিম্বলাইজ করে, অর্থাৎ তিনি যে কতটা দ্রুতগামী, তিনি পাখনা লাগিয়ে অত্যন্ত স্পিডে পাখির মতো উড়ে যান। তো সুতরাং সবচেয়ে দ্রুতগামী দেবতা হচ্ছে মার্কিউরিয়াস। এবং মার্কারির যে আমরা মানে মার্কারি দেবতার যে জন্মকথা যদি আমরা জানি, তিনি হচ্ছেন দেবতাদের যিনি রাজা, রোম উপকথা অনুযায়ী সেই জিউসের সন্তান তিনি। এবং জিউসের সন্তান বললে ভুল হবে, জিউসের অবৈধ সন্তান। অর্থাৎ জিউস এক সময়, তার মায়ের নাম হচ্ছে মাইয়া, কেউ কেউ বলে নিম্ফ। তো এই মাইয়া যখন ঘুমোচ্ছিলেন বা নিম্ফ যখন ঘুমোচ্ছিলেন, তখন রাতের অন্ধকারে এসে জিউস তাকে সঙ্গম করে, এবং এই সঙ্গমের ফলশ্রুতি হলো মার্কারি, বা সঙ্গমের ফলে যে সন্তান জন্ম হয় নাম হচ্ছে মার্কারি। এবং যেহেতু অবৈধ সঙ্গমের ফল, সুতরাং এই অবৈধ সঙ্গমের জন্য যে বদগুণগুলো আসে, সেই বদগুণ কিছুটা মার্কারির মধ্যে ছিল। মার্কারি ছিল প্রচন্ড মিথ্যেবাদী, যখন তখন ভুল বদল করে ফেলতো, একটা চুরি করার প্রবণতা ছিল। জন্মের পরই সে জিউসের আরেক ছেলের নাম হচ্ছে অ্যাপোলো, আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আমাদের স্বাস্থ্যের দেবতা। তো অ্যাপেলোর কিছু ভেড়া ছিল, সেই ভেড়াকে মার্কারি জন্মের পরেই চুরি করে নিয়ে লুকিয়ে রেখেছিল, এবং সেই ভেড়াগুলোকে মেরে তার যে নাড়ি ভুঁড়ি আছে এবং একটা কচ্ছপের খোল নিয়ে, কচ্ছপকে মেরে তার খোল নিয়ে সে একটা বাদ্যযন্ত্র তৈরি করেছিল যার নাম হচ্ছে লায়ার। তো সেই বাদ্যযন্ত্র তৈরি করেছিল। সুতরাং মার্কারি এই যে চুরি করার প্রবণতা, মিথ্যেবাদিতা, যখন তো ভুল বদলে নেওয়া, আবার সঙ্গীত প্রিয়তা ইত্যাদি সব গুণগুলো, এবং প্রচন্ড দ্রুতগামিতা, মার্কারি কাউকে বিশ্বাস করতো না, ভীষণ ধূর্ত ছিল, এবং এই জন্য কেউ ওকে ঘাঁটাতেও না। এই জন্য ওকে কিন্তু যে দেবতাদের যে উচ্চস্থান তাকে কিন্তু দেওয়া হয়নি। তাকে আমাদের যেমন হিন্দু ধর্মে নারদ আছেন, যে মানুষ এবং দেবতার মধ্যে সংযোগ রক্ষা করেন, নারদ দেবতা বা নারদ ঋষি, তো তাকেও ওই রকম দেবতা এবং মানুষের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে বানিয়ে রাখা হয়েছিল। তো মার্কিউরিয়াসের এই যে প্রপার্টি, মার্কিউরিয়াস ধাতুর প্রপার্টি যে রেস্টলেসনেস, ইমপেশেন্ট বা ইনস্টেবিলিটি, এইটা দেখি রোমানরা ওই ধাতুটার নাম করেছিল
নামকরণ করেছিল সেই দ্রুততম দেবতার নামে বা মার্কিউরিয়াসের নামে। এবং আমরা যদি মার্কিউরিয়াসের যে প্রুভিং সিমটম দেখি, তাহলে মার্কিউরিয়াসের প্রুভিং সিমটমের মধ্যেও কিন্তু মার্কিউরিয়াস দেবতার যে লক্ষণগুলো, যেগুলো আমরা সিম্বলিক আকারে পড়লাম, বা মার্কিউরিয়াস ধাতুর যে লক্ষণগুলো, এই রেস্টলেসনেস, হারিডনেস, এটাও কিন্তু আমরা মার্কিউরিয়াসের মধ্যে পাই বা মার্কিউরিয়াস ড্রাগটার মধ্যে পাই। কারণ মার্কিউরিয়াস ড্রাগটা হচ্ছে প্রচন্ড হারিড, আমরা হিপারসালফ পড়েছিলাম, প্রচন্ড দ্রুতগামী, প্রচন্ড তাড়াতাড়ি কথা বলে, প্রচন্ড তাড়াতাড়ি সব কাজ করে। এমনি হিপারসালফ যেহেতু মার্কিউরিয়াসের অনুপূরক, মার্কিউরিয়াসও কিন্তু প্রচন্ড দ্রুতগামী, প্রচন্ড র্যাপিড, প্রচন্ড তাড়াতাড়ি কথা বলে। এবং বাচ্চারা যখন দেখবেন কথা জড়িয়ে যাচ্ছে, তোতলা হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কথা বলে, বাচ্চাদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। যদি সে প্রচন্ড দ্রুতগামী হয় তাহলেও কিন্তু ওই মার্কি চিন্তা করব। এবং কোনো পেশেন্ট আমরা যদি দেখি যে প্রচন্ড তাড়াতাড়ি সব কাজ করে, প্রচন্ড দ্রুতগামিতা, হারিডনেস আমরা যদি দেখি, তাহলেও মার্কিউরিয়াসের কথা আমরা হিপারসালফের পাশাপাশি, মেডোরিনামের পাশাপাশি মার্কিউরিয়াসের কথাও চিন্তা করব। আবার এর উল্টো প্রপার্টিও আছে, যেহেতু এটা একটা অ্যান্টিসিফিলিটিক ড্রাগ, সুতরাং যদি রোগ প্রোগ্রেস করে তাহলে কিন্তু মার্কিউরিয়াসের একটা স্লোনেসও আসে। এই হারিডনেসের পাশাপাশি যদি রোগ আরো বাড়ে তাহলে কিন্তু মার্কিউরিয়াস অত দ্রুত কথা বলতে পারবে না, তখন কিন্তু খুব স্লো হয়ে যাবে, খুব ধীরে ধীরে কথা বলবে, লস অফ মেমারি হবে, স্মৃতিশক্তির দুর্বলতা থাকবে, একটা বুদ্ধির জড়তা আসবে, অন্যমনস্কতা আসবে, অ্যাবসেন্ট মাইন্ডেডনেস। তো এই লক্ষণগুলো কিন্তু মার্কিউরিয়াসের আছে, মার্কিউরিয়াসের দ্রুততার পাশাপাশি। এবং আমরা যদি এই যে মিথোলজিক্যাল স্টাডি করলাম বা উপকথা নিয়ে স্টাডি করলাম, তা আমরা কি দেখলাম? অন্ধকারে জিউসের সঙ্গমের ফলে মার্কারি, এই অন্ধকার রাত, তো সুতরাং মার্কারিতে কি আছে? অ্যাগ্রাভেশন ফ্রম নাইট। মার্কারি কি করেছিল? অ্যাপেলোর ভেড়া চুরি করে নিয়েছিল। এই যে চুরি করার প্রবণতা, এর অধৈর্য, এর অবিশ্বাস, প্রত্যেকটাই কিন্তু আমরা যদি মেটেরিয়া মেডিকা পিউরা পড়ি বা হেরিং এর গাইডিং সিমটম পড়ি, প্রুভিং সিমটম গুলো আর কি, অ্যালেনের এনসাইক্লোপিডিয়া একটু দেখি, তাহলে আমরা দেখব বেশ কিছু শব্দ এখানে কিন্তু ঘুরে ফিরে এসছে। যে মিসট্রাস্টফুল, সাসপিশিয়াস টু এভরিবডি, কাউকে বিশ্বাস করতে চায় না, এগুলো প্রুভিং সিমটম। একটা লক্ষণ আছে এনিমি, সারাউন্ডেড বাই এনিমিজ, অর্থাৎ সে যেন চারিদিকে শত্রু পরিবৃত আছে, এইরকম একটা ফিলিং, এরকম একটা ডিলিউশন মার্কিউরিয়াসের মধ্যে আছে। কিন্তু এগুলো তো প্রুভিং লক্ষণ। পেশেন্ট এসে কি এরকম বলবে আমাদের ক্লিনিকে যে এই যে আমার বাবা আমার পাশে বসে আছে, এ কিন্তু আমার প্রধান শত্রু ডাক্তারবাবু, ইনি কিন্তু আমার প্রধান শত্রু, বা আমার বন্ধুরা আমার প্রধান শত্রু, আমি সবাইকে সন্দেহ করি। যেহেতু লক্ষণ আমরা দেখেছি যে ব্যাটেরিয়া মেডিকায় লেখা আছে যে সাসপিশিয়াস টু এভরিবডি, তো পেশেন্ট কি এসে বলবে আমি সবাইকে সন্দেহ করি? এরকম কিন্তু বলবে না। আমাদের পেশেন্টের কথা থেকে একটুখানি ইন্টারপ্রিটেশন করে নিতে হবে, বুঝে নিতে হবে। কি বলবে? সে বলবে যে আমার বাড়ির লোকেদের ব্যবহার ভালো না, আমার সঙ্গে কিরকম করে, আমাদের ওদের ব্যবহারেই যেন আমি অসুস্থ হয়ে যাই, কেউ আমার ভালো চায় না ডাক্তারবাবু। বলে আমি মরে গেলেই বোধহয় ওদের ভালো, আমার সম্পত্তিগুলো ওরা পাবে, আমি অসুস্থ থাকলেই ওরা ভালো, আমার বাবা মা আমাকে একদম ভালোবাসে না। তো সুতরাং এই ধরনের কথাবার্তা যারা বলবে, এখান থেকেই বুঝে নিতে হবে যে পেশেন্ট কিন্তু তার মানে বাড়ির যারা আছে বা তার বন্ধু বান্ধব যারা আছে, কাউকে তার সুহিত ভাবছে না, তার ভালো চায় সেটা ভাবছে না, সে তাদেরকে প্রধান শত্রু ভাবছে। এবং তার মনের মধ্যে যখন এই একটা বোধ তৈরি হয়, একটা ডিলিউশন তৈরি হয় যে সবাই আমার ভালো চায় না, সকলেই আমার শত্রু, তখন স্বাভাবিকভাবেই তার রিয়াকশন কি হবে? আমি যদি ভাবি যে সকলেই আমার শত্রু, তাহলে আমি কি করব? এইটা একটু ভাবতে হবে। তাহলে তার রিয়াকশন কি হবে? যেমন অমরনাথ স্যার গ্রিফ পড়াচ্ছিলেন, গ্রিফের বিভিন্ন রিয়াকশন পড়াচ্ছিলেন। তো এই যে শত্রু ভাবার যে রিয়াকশন আমরা যদি চিন্তা করি, কাউকে যদি আমরা শত্রু ভাবি, কোনো পেশেন্ট যদি কাউকে, কোনো মানুষ যদি কাউকে, অপরে যারা আছে, উল্টো দিকে যারা আছে, তাদের প্রত্যেককেই শত্রু ভাবে, তাহলে তার রিয়াকশন কিরকম হতে পারে? এক নম্বর রিয়াকশন হতে পারে যে সে খুব মানে ডিপ্রেসড হয়ে পড়তে পারে বা বিমর্ষ হয়ে পড়তে পারে। তো এটা যদি আমরা রুব্রিক দেখি হেরিং এর কাছে, যে আমরা মোরোস বলে একটা সিমটম পাবো, বা হেরিং গাইডিং সিমটমে দেখবো ডিসগাস্ট অফ লাইফ, অর্থাৎ সে লাইফটা মানে জীবন সম্বন্ধে বীতস্পৃহ হয়ে পড়েছে, প্রচন্ড বিমর্ষ, প্রচন্ড হতাশ,
তো এই ধরনের সিমটম আমরা একটা পেতে পারি, যে সকলকে যদি আমি শত্রু ভাবি, সবাই আমার শত্রু, কেউ আমার ভালো চায় না, আমি প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়তে পারি। আবার কি রিয়াকশন আসতে পারে? আরেকটা রিয়াকশন আসতে পারে যে সকলে আমার শত্রু, সকলে আমার ক্ষতি করবে, সুতরাং আমি প্রচন্ড ভয় পেতে পারি। এখানেও মেটেরিয়া মেডিকা সিমটম আছে, হেডিং প্যাটার্ন সিমটমেই দেখবেন যে ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকতে প্রচন্ড ভয় হয়। অর্থাৎ আমি সবাইকে শত্রু ভাবছি, আমি হতাশ হয়ে যেতে পারি, আমি একা থাকতে ভয় পেতে পারি। আবার আমি সেই সিচুয়েশন থেকে পালিয়েও যেতে পারি, পালিয়ে যেতে চাইবো, যে সকলেই আমার শত্রু, আমি এখানে থাকবো না, আমি পালিয়ে যাব। এখানে খুব বিউটিফুলি হেরিং বলেছেন, হেরিং বলেননি, মানে তার প্রুভিং সিমটমে আছে যে অলমোস্ট আনকন্ট্রোলেবল ডিজায়ার টু ট্রাভেল অ্যাওয়ে, ডিজায়ার টু ট্রাভেল ওয়ান্টস টু গো অ্যাব্রড। অর্থাৎ সে আনকন্ট্রোলেবল ডিজায়ার, তার এমন একটা ইম্পালস হচ্ছে যে সে টু ট্রাভেল অ্যাওয়ে, অর্থাৎ সে দূরে পালিয়ে যাবে, বাইরে পালিয়ে যাবে। এবং অথবা আমি কি করতে পারি, আমি সুইসাইড করতে চাইতে পারি। সকলেই আমার শত্রু, আমার এই জীবন রেখে দরকার নেই, কেউ আমার ভালো চায় না, আমি সুইসাইড করতে পারি। তো সুইসাইডাল টেন্ডেন্সি আছে। অথবা সবচেয়ে যেটা খতরনাক বা সবচেয়ে যেটা ভয়ঙ্কর, যেটা মার্কিউরিয়াসের খুব বড় ক্যারেক্টারিস্টিক সিমটম, সেটা হচ্ছে আমি শত্রুপক্ষকে কিন্তু শেষ করে দিতে পারি, বা শেষ মানে মেরে ফেলতে চাইতে পারি। এবং এখানেও হেরিং লিখেছেন যে ডিজায়ার টু মার্ডার অর কমিট সুইসাইড, অর্থাৎ এটা প্রুভিং সিমটম যে আমি হয় মার্ডার করব, বা নিজে সুইসাইড করব, বা আমি পালিয়ে যাব। আবার তিনি বলেছেন ডিজায়ার টু কিল দ্য পারসন কন্ট্রাডিক্টিং হার, যে পারসন তার কন্ট্রাডিক্ট করবে, যেমন কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন আমরা প্ল্যাটিনাতে পাই, কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন আমরা নেট্রামিউ পাই। মার্কিউরিয়াসে যদি কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন পাই, কন্ট্রাডিকশনের ফলে কিপার সালফের মতোই ও কিন্তু একদম খুন করে দিতে পারে। এবং হি ইজ ফিয়ারফুল দ্যাট হি মে কমিট সাম রং অ্যান্ড কিল হারসেলফ। এরকম আর্জ, ইম্পালস টু কিল, আমরা যদি রেপার্টারি স্টাডি করি, কিল বলে একটা রুব্রিক আছে, সেই কিল রুব্রিকের আন্ডারে অনেক সাব রুব্রিকে আমরা মার্কিউরিয়াসকে পাবো। এবং আমরা যদি গ্যালভার্ডিনের একজন লেখক, খুব বিখ্যাত লেখক, তার সাইকিজম এন্ড হোমিওপ্যাথি বলে একটা বই আছে, সেখানে তিনি বলছেন ডিসপোজিশন টু বিকেম এ ক্রিমিনাল উইদাউট রিমোর্স, অর্থাৎ সে একজন ক্রিমিনাল তৈরি হয়ে যাবে এবং কোন রকম তার অনুতাপ পরিতাপ থাকবে না। অর্থাৎ সে লোককে খুন করবে, তার বিপক্ষে যারা আসবে, তার কন্ট্রাডিকশন যারা করবে, প্রত্যেককেই সে খুন করতে চাইবে। কেন খুন করতে চাইবে? কারণ সে সবাইকে তার শত্রু মনে করছে এবং সে ওই ধরনের কথাবার্তা বলবে এবং ঠান্ডা মাথায় খুন করবে। যেমন আমরা ইতিহাসে হিটলারের কথা শুনেছি, মুসোলিনির কথা শুনেছি, পটের কথা শুনেছি, আমরা জোসেফ স্টালিনের কথা শুনেছি। এদেরকে সবাই ভয় করতো, এরা কিন্তু ভীষণ সন্দেহবাতিক ছিল, এদের ধারে কাছে কেউ ঘেঁষতো না, এবং কাউকে, যারা তার বোন ছিল প্রত্যেককে একে একে খুন করেছিল। এখন উত্তর কোরিয়ার একজন আছে, কি নাম যেন ভুলে গেছি নামটা, উত্তর কোরিয়ার যিনি লিডার, তিনি দেখবেন সবাইকে প্রায় পেপারে আসে, তিনি তার একে একে কাছের কাকাকে কামান দিয়ে উড়িয়ে দিয়েছিলেন, তার ভাইকে কামান দিয়ে উড়িয়ে দিয়েছে, খুন করছে। হ্যাঁ, কি নামটা? কিম জং। হ্যাঁ হ্যাঁ, কিম জং উন। তো এই ধরনের ডিক্টেটর এরা কিন্তু মার্কিউরিয়াসের পার্সোনালিটি হতেই পারে। এবং আমরা খুব রিসেন্ট আমাদের ভারতের পেপারে দেখেছি যে এই এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগেই বেরিয়েছিল, একটি ছেলে সেটা সম্পত্তির লোভে পুরো ফ্যামিলিকে খুন করেছে। ভাইটা বোধহয় পালিয়ে গেছিল, তার বাবা মা ভাই বোন বাকি সবাইকে লম্বা ঘর এটা করেছে। সে যখন ধরা পড়লো, সে দেখা যায় প্রচুর অস্ত্র শস্ত্র সেই ঘরের মধ্যে মজুত করেছে, বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র মজুত করেছে। এবং যে মিস্ত্রি এটা করেছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি যে এরকম একটা বাড়ি তৈরি করলে, একটা 20 ফুট উঁচু, তার কোনো জানলা নেই, তো তুমি এটা, তোমার মনে প্রশ্ন জাগলো বা কাউকে জানালে না এরকম একটা বাড়ি তৈরি হচ্ছে কেন? এই মিস্ত্রিও দেখা যাচ্ছে যে ভয়ে মুখ খুলছে না। অর্থাৎ মুখ খুলছে না কেন? যে যদি তাকে খুন করে ফেলে, এমনি তো বাবা মাকে খুন করেছে। এই যে বলা হচ্ছে, গ্যালভার্ডিন বলেছেন ডিসপোজিশন টু বিকাম এ ক্রিমিনাল উইদাউট রিমোর্স, কোন রকম পরিতাপ বা অনুতাপ ছাড়াই সে কিন্তু লোককে মেরে ফেলতে পারে। এইটা কিন্তু মার্কিউরিয়াসের মধ্যে একদম চরিত্রগত লক্ষণ। এবং এটা তো শুধু বড়দের হবে তা নয়, একদম ছোট বয়স থেকেও এটা দেখা যেতে পারে। যে বাচ্চাকে বলা হয় যে ইঁচড়ে পাকা, পিকসিয়াস চাইল্ড, প্রচন্ড হারিড, স্কুলে প্রচন্ড মারপিট করে, স্কুলে কোনো বিষয়ে তার স্থিরতা নেই,
এবং স্কুলে বন্ধুদের জিনিস চুরি করে আনে, মিথ্যে কথা বলে, প্রায় স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় বা রাস্টিকেশন করা হয়। এবং আমরা 1-2 বছর আগে দেখেছি আমাদের ভারতে যে সেন্ট অগাস্টাইন বা এরকম কোন স্কুলের একটা ছেলে, খুব বিত্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে, ক্লাস 9-এ সে রেপ করে খুন করেছে, 1-2 বছর আগেই বেরিয়েছিল। তো এই ধরনের পার্সোনালিটি, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু মার্কিউরিয়াসের মধ্যে আছে, এবং মার্কিউরিয়াস ড্রাগটাকে আমরা যত পড়বো বা যত উপলব্ধি করতে পারবো, এই ধরনের ক্রিমিনাল পার্সোনালিটির মানুষ আমরা ছোট বয়স থেকেই কিন্তু চিনতে পারবো। এবং মার্কিউরিয়াসের এই লক্ষণগুলো যদি আমরা বিশ্লেষণ করতে পারি, শুধুমাত্র ফিজিক্যাল সিমটম আমরা যেগুলো মার্কিউরিয়াস জানি সেটা নয়, মেন্টাল সিমটমও যদি আমরা বিশ্লেষণ করতে পারি ভালোভাবে, তাহলে আমরা বহু মানুষকে যেমন উপকার দিতে পারবো, আমাদের সোসাইটিরও বহু উপকার করতে পারবো। তো এইটুকুনি বলে অনেক বড় হয়ে গেল আমার বক্তব্য, শেষ করছি। বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের সিনিয়র স্যারেরা আছেন, অবশ্যই ধরিয়ে দেবেন। তো আমি যদি সময় পাই আমি স্যারের অনুমতি চাইবো। একটা পেশেন্টের ভার্সান আছে, এই পেশেন্টের ভার্সানটা 7-8 মিনিট লাগবে, যদি অনুমতি দেন তো শোনাবো, না হলে শোনাবো না। তবে একটা সমস্যা আছে, এটা রেকর্ড করা যাবে না। এটা যদি আপনারা অনুমতি দেন তাহলে শোনাবো, আদারওয়াইজ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সদ্য পাস করে বেরিয়েছি, বেশি দিন হবে না, কয়েক বছর প্র্যাকটিস মাত্র। তা আমি যে এলাকাটায় প্র্যাকটিস করি সেটা নন বেঙ্গলি, সেখানে প্রচুর সংখ্যাটা বেশি। তা আমি চিকিৎসা করতাম, একজন সে এসে বলছে আমার পড়োশি দেশের লোক, তো ওই আও আও মানে আর কি, আচ্ছা বাংলা করে বলছি, তার মানে কি রক্ত স্যার মশলার আপনি একটা একটু ধার। ফ্যানের কাছ থেকে সরে বসেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার হ্যাঁ ঠিক আছে। আপনি একটু ফ্যানের এবার গেছে? সামনে থেকে একটু একটু হ্যাঁ সরে গেছি সরে গেছি। হ্যাঁ এবার ক্লিয়ার স্যার। মূল ব্যাপারটা হচ্ছে তার রক্ত আমাশার ধাত কয়েক মাস ধরে, বেশ কয়েক মাস ধরে চলছে, ওষুধপত্র অ্যালোপ্যাথি খেয়ে কোনো কিছু হয়নি, ঠিক আছে। তা এখন ব্যাপার হচ্ছে যে তাকে ওই আমার কাছে নিয়ে এসে, ডাক্তারবাবু আপনার তো ওষুধ খুব ভালো, আমাদের পেটের রোগ সারিয়েছেন অমুক তমুক। তো তার কাছে যখন আমার চিকিৎসা করতে আসছে, সিমটম টিমটম নিলাম, নিয়ে গিয়ে তাকে আমি জিজ্ঞেস করছি কোনো ভয় ভীতি আছে কিনা। বলছি না না, আমার জীবনে ভয় বলে কিছু নেই, আমি কাউকে কোনো ভয় পাই না। আমি খুব সাহসী লিখলাম, আমি লিখে বসে আছি। এবার ব্যাপার হচ্ছে যে আমি তার আদার সিমটম সব দেখে আমি তাকে মার্কসল দিই। তো মার্কসল দেওয়ার পর আদার সিমটমটাকে মার্কসল দিই। মার্কসল দেওয়ার পর ঘটনা ঘটে, সেটা হচ্ছে মার্কসল দেওয়ার পর কিছু তার ইরাকশনও বেরোয় এবং আলটিমেটলি তার আমাশাটা টু মাচ ইমপ্রুভ করে এবং খুব ভালো সে হয়ে, এই ভালো হয়ে যাওয়ার পরে সেইবার সে আমাকে একদিন এসছে, মিষ্টি, সে চলে যাবে, মানে থাকবে না এখন আর, সে দেশে চলে যাবে। মিষ্টি আমাকে একটা বড় প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। তো মিষ্টি নিয়ে এসে আমাকে দিয়ে বলে, মিঠাই খাবে ডাক্তারবাবু, তুমি আমাকে বহুত আরাম দিয়েছো, এইসব বলছে। তো বলার পর তখন ও ছিল, আর যে আমাকে নিয়ে এসেছিল, যে তাকে নিয়ে এসেছিল এসে আমার পেশেন্ট, সে বলছে ডাক্তারবাবু একটা কথা বলবো, আমার এখন বুকে ধড়কন কেন আসে। আমি বলছি বুকে ধড়কন মানে মানে ধড়কনটা মানে মানে বুকটা ধড়কন করে কেন। আমি বললাম আমার পেশেন্ট দেখতে হবে, বলে ও দরকার নেই, ও দরকার নেই। তখন বলছি তো ওটা না, বলছে কোনো বাচ্চা হয়তো পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, ওর খুন বেরোলো, ওই খুন দেখে আমার ধরতে এসে যায়। আর বলছে হ্যাঁ আপনার মায়া লাগে তাই। তো তখন ওই গিয়ে বলছে, ওই লোকটা বলছে ওর তো মায়া বলে কিছু নয়, ও তো সুপারি কিলার, ওর বোম্বেতে থাকতো সুপারি কিলার, তো ওখানে ওদের গ্যাংয়ের কয়েকজন মারা গেছে, সেই জন্য এখান থেকে পালিয়ে এসছে। তখন এইসব কথা বলছে। আমার তো তখন অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি সে যদি এখন মনে করে যে আমি আর ভয় বলতে পারছি না যে আমার ওষুধের জন্য তোমার মনে এরকম পরিবর্তন হয়েছে, সেই কথা বললে যদি আমি কিছু করে দেয়, আমি আর সে কথা বলিনি। আমরা বাচ্চারা তো ভগবানের ইয়ে, তার দয়ায় আপনার হয়েছে, বলে হ্যাঁ এ বাত বলে এটা আমি মেনে নিচ্ছি। বলে আমি আর এখন এই কাজ করতে পারবো না, আমি দেশে চলে যাব, আমার টাকা পয়সার তো অভাব নেই, তা আমি ওই খেতি বাড়ি করবো, এই করবো, আমি আর ওই বোম্বেতে ফিরে যাবো। দেখা যাচ্ছে কি এই যে মার্কারে মানে কিলারকে, সুপারি কিলারকেও পর্যন্ত আচ্ছা বিশ্বনাথ দা ইয়েটা বন্ধ করুন না। আচ্ছা
ব্যাপার হচ্ছে যে সুপারি কিলার মতন লোককেও কিন্তু মার্কেটে পরিবর্তন করে দিতে পারে, সে বাচ্চাদের প্রতি স্নেহ বরাবর আসতে পারে এবং সে তার পেশা ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইগুলো কিন্তু আমাদের মানসিক রোগের মধ্যেই পড়ছে, যেটা হোমিওপ্যাথির দ্বারা তার পুরো পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এইটা আমার জীবনে একটা খুব খুব স্মৃতির কথা, এবং আমি আজও মনে পড়লে আমি মনে মনে ভাবি যে আমি তো ভাগ্যিস আমি তাকে বলিনি যে আমার ওষুধ খেয়ে আপনার ডক্টর হয়ে যায়। তখন যদি সে ভাবে যে আমার ব্যবসা চৌপাট করে দিল ওষুধ দিয়ে, এবং তারপরে যদি আমাকে কিছু অ্যাটাক করে, আমি তো ভয়ে বলিনি তাকে, এগুলো সঙ্গে সঙ্গে আমি চিন্তা করে নিয়েছি। তো এইরকম করতে পারে। সেই জন্য ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধের শক্তি সম্পর্কে আমাদের কিন্তু কম ধারণা করা উচিত, বা আমাদের সঠিক মূল্যায়ন যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু ঠকে যেতে পারি। হোমিওপ্যাথি ওষুধ প্রতিটি হচ্ছে মহাশক্তিমান ওষুধ, সেগুলো যাই করুন বুঝে সুঝে প্রয়োগ করতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটুকু অ্যাড করে আমি ছেড়ে দিলাম।